স্ক্রিন দেখা যাচ্ছে কি? ঠিক আছে, চলো। প্রথমত হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স জিনিসটা কি আর কেমিক্যাল থার্মোডাইনামিক্স কি, এইটা আগে বুঝতে হবে। আগে আমরা ক্লাস 11-এ বলেছিলাম থার্মোডাইনামিক্স হচ্ছে জাস্ট একটা এনার্জি প্যারামিটার। থার্মোডাইনামিক্স বলে একটা পার্টিকুলার কোনো রিয়াকশান হবে কি হবে না, এইটুকু শুধুমাত্র থার্মোডাইনামিক্স বলে দেয় যে তোমার একটা পার্টিকুলার রিয়াকশান সেটা হতে পারে নাকি হবে না, এইটুকু শুধু থার্মোডাইনামিক্স বলে দেবে। আর কাইনেটিক্স কি বলছে? কেমিক্যাল কাইনেটিক্স বলছে আমাদের রেট অফ রিয়াকশান। ঠিক আছে, মনে করো থার্মোডাইনামিক্স বলে দিল রিয়াকশানটা হবে, কিন্তু কত তাড়াতাড়ি হবে সেটা তো আর থার্মোডাইনামিক্স বলতে পারবে না। আবার মনে করো থার্মোডাইনামিক্স বললো ঠিক আছে রিয়াকশানটা হবে, হ্যাঁ হবে ঠিক আছে। মনে করো আয়রনের ওপরে রাস্ট হচ্ছে, আয়রনের ওপরে রাস্ট মানে কি জং ধরছে। আরে বাবা সেইটা কি আমি আর দেখতে পাবো? আমি তো আর দেখতে পাবো না, অনেক ধীরে 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 সেটা 2 মাস 3 মাস পরেও হতে পারে, সেটা 10 দিনেও হতে পারে, বাট 2 মাস 3 মাস জেনারেলি হয়। তাহলে এই রিয়াকশানের রেটটা কত তাড়াতাড়ি রিয়াকশানটা হবে বা কত স্লো রিয়াকশানটা হবে, এটা কি বলছে? এটা কাইনেটিক্স বলছে। তাহলে ছোটো ছোটো পয়েন্ট করে লিখবে, যেটুকু আমি এরকমভাবে হাইলাইট করছি। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স বলে অ্যারো দিয়ে লিখবো যে এটা অ্যাকচুয়ালি কী করছে, স্টাডি অফ রেট অফ রিয়াকশানস, ব্যাস এইটুকুই আমরা লিখবো। কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে স্টাডি অফ রেট অফ রিয়াকশানস। কেমিক্যাল কাইনেটিক্স থেকে রিয়াকশানটা কত দ্রুত গতিতে বা কত স্লো এরকম হয় সেইটুকুই শুধুমাত্র আমরা জানতে পারি, আর কিছু আমরা জানতে পারবো না। এবারে অন দ্য বেসিস অফ রেট, এই রেটের ওপরে বেস করে কেমিক্যাল রিয়াকশানকে আমরা সাধারণত 3টে ক্যাটাগরিতে ভাগ করি। 3টে ক্যাটাগরিতে, যেরকম মনে করো যে তোমার স্কুলে এক্সাম হচ্ছে, এক্সাম হওয়ার বেসিসে অ্যাকচুয়ালি হতে পারে যে তোমাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করছে, যে একটা হচ্ছে ব্যাড মানে বাজে রেজাল্ট হচ্ছে, একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে গুড, ধরে নাও এই রকম 3টে। ঠিক একই রকমভাবে এখানে কাইনেটিক্সের ওপরে বেস করে বা রেট অফ রিয়াকশানের ওপরে বেস করে আমরা 3 ভাগে এটাকে ভাগ করতে পারি। কি? একদম সিম্পল। কোনো কোনো রিয়াকশান হতে পারে ভেরি ফাস্ট, কোনো কোনো রিয়াকশান হতে পারে ভেরি স্লো, আর একটা রিয়াকশান হতে পারে না ভেরি ফাস্ট না ভেরি স্লো, মানে মডারেট। তাহলে ভেরি ফাস্ট মানে কি একদম অত্যন্ত দ্রুত গতিতে হয়ে যাবে। কত দ্রুত গতিতে? তার জন্য এটা লেখা আছে প্রায় 10⁻⁻14 টু 10⁻⁻16 সেকেন্ডসে কমপ্লিশন হয়ে যাবে। মানে কি চোখের নিমেষে তুমি রিয়াকশান করলে কমপ্লিট। তাহলে সেটা হয়ে গেল ভেরি ফাস্ট ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস কথাটা কোত্থেকে আসছে বলো তো? ইনস্ট্যান্ট, এখান থেকে, মানে ইনস্ট্যান্ট রিয়াকশান তুমি মানে জাস্ট মেশালে রিয়াকশান হয়ে গেল। পাওয়ারটা দেখো 10⁻⁻14 টু 10⁻⁻16 সেকেন্ডস, আমরা ধরতেই পারবো না, মানে জাস্ট ড্রপ ফেলার সাথে সাথে রিয়াকশান কমপ্লিট। তাহলে সেগুলোকে আমরা বলবো ভেরি ফাস্ট। এবার হচ্ছে ভেরি স্লো। ভেরি স্লো মানে কি অত্যন্ত মন্থর, গরুর গাড়ির মতো রিয়াকশান হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, শেষ আর হয় না। কতদিন সময় লাগছে? অনেক দিন হতে পারে, অনেক মাস হতে পারে, এমনকি বছরও পর্যন্ত হতে পারে। যেরকম কার্বন থেকে চারকোল তৈরি হয়ে যাচ্ছে, বা মনে করো কার্বন ডিপোজিট হতে হতে ডায়মন্ড তৈরি হচ্ছে। আমি আমার জীবদ্দশায় দেখতে পাবো যে কার্বন কন্টেন্ট ডিপোজিট হয়ে ডায়মন্ড তৈরি হয়ে গেল কোনো একটা পার্টিকুলার কার্বন কন্টেন্ট। তাই এটা বছরের পর বছর হতে পারে রিয়াকশান। দিস ইজ ভেরি স্লো রিয়াকশান। তাহলে ভেরি ফাস্ট রিয়াকশান যেরকম দেখবে কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেরকম সব থেকে সহজ এক্সাম্পল হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশান। স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেসের যদি আমরা নিউট্রালাইজেশন রিয়াকশান করি, তাহলে সব সময়ের জন্যই এটা কিন্তু ভেরি ফাস্ট রিয়াকশান হবে। ভেরি স্লো রিয়াকশান কী হতে পারে? এই যে এক্ষুনি আমরা বললাম রাস্টিং অফ আয়রন, আমি কি দেখতে পাবো? আমি তো দেখতেই পাবো না, কারণ মিনিমাম হলেও 10 দিন 15 দিন বা মনে করো মাসখানেক বা 2-3 মাসও সময় লাগতে পারে। তাই রাস্টিং অফ আয়রনটা কী হলো? তুলনামূলকভাবে ভেরি স্লো রিয়াকশান। তাহলে আর একটা কী হতে পারে? সেটা হচ্ছে মডারেট অর স্লো রিয়াকশানস। না এটা অত্যন্ত ফাস্ট, না এটা অত্যন্ত স্লো, মানে কি মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় আছে। মানে এদের যে স্পিডটা আছে সেটা কিন্তু একটা নর্মাল টেম্পারেচার এবং এই কন্ডিশনের যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে একটা মডারেট রেট, এবং এইটাকেই আমরা মেজার করতে পারি। আর আমরা কেমিক্যাল কাইনেটিক্সে যা কিছু পড়বো সেটা হচ্ছে এই রিয়াকশানটা, না ভেরি ফাস্ট রিয়াকশান পড়বো, না ভেরি স্লো রিয়াকশান পড়বো। কেন ভেরি ফাস্ট রিয়াকশানটা পড়বো না? কারণ ওর রেট বার করার কোনো প্রয়োজনই নেই, ওটা শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে। তাই ভেরি ফাস্ট রিয়াকশানের কোনো রেট আমাদের জানার কোনো প্রয়োজন নেই। ভেরি স্লো রিয়াকশান, ওরও রেট জানার দরকার নেই, কারণ ও তো এত মন্থরগতি, এত ধীর গতি বা গরুর গাড়িতে চলছে, ওর রেট বের করে কোনো লাভ নেই। এত স্লো রেট বের করার কোনো প্রয়োজন নেই। আমরা কোনটা মেজার করব? এই মডারেট অর স্লো রিয়াকশানস, কারণ এর রেটটাই হচ্ছে মেজারেবল। না এটা অত্যন্ত ফাস্ট, না এটা অত্যন্ত স্লো।
তাই এগুলোকেই আমরা মেজার করব। আমরা কেমিক্যাল কাইনেটিক্সে যা যাবতীয় রিয়াকশান পড়ব সেগুলো হচ্ছে মডারেট অর স্লো রিয়াকশান, আর তাদের রেটই আমরা ডিটারমাইন করার চেষ্টা করি। যেরকম কিছু কিছু এক্সাম্পল আছে, মনে করো এই ডিকম্পোজিশন অফ H2O2, ডিকম্পোজিশন অফ N2O5, হাইড্রোলিস অফ এস্টার, বিভিন্ন এরকম এক্সাম্পল আছে। হ্যাঁ, পার্টিকুলার কোনো রিয়াকশান দেখে সেটা ভেরি ফাস্ট না ভেরি স্লো নাকি মডারেট এটা বোঝা তুলনামূলকভাবে মুশকিল আছে, আনটিল না আনলেস যদি আমার কাছে নোন রিয়াকশান হয়। মনে করো যেরকম প্রেসিপিটেশন রিয়াকশান যদি হয়, জেনারেলি কী হয়, এই ভেরি ফাস্ট যে রিয়াকশানগুলো হয় এগুলো হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশান যদি হয়, নিউট্রালাইজেশন রিয়াকশান অ্যান্ড প্রেসিপিটেশন রিয়াকশান, এগুলো ভেরি ফাস্ট রিয়াকশান হয়। নিউট্রালাইজেশন রিয়াকশান অ্যান্ড প্রেসিপিটেশন রিয়াকশানটা কী হয়ে যাবে, এরা কিন্তু হয়ে যাবে আমাদের ভেরি ফাস্ট রিয়াকশান, অত্যন্ত ফাস্ট হয় এরা। ভেরি স্লো যদি বলি, কিছু কিছু আমরা জানি যেরকম আয়রনের রাস্টিং, বা মনে করো কার্বন বা ডিপোজিশন, মনে করো ডায়মন্ডে কনভার্ট হচ্ছে, অথবা মনে করো এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মনে করো H2O তৈরি হচ্ছে অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, নর্মাল টেম্পারেচারে, এটা কি আমরা দেখতে পাবো? কবে যে হবে তার কোনো ঠিক নেই। তাই এই ধরনের রিয়াকশানগুলো কী হচ্ছে, সবই হচ্ছে আমাদের ভেরি স্লো রিয়াকশান। আর মডারেটটা ম্যাক্সিমাম রিয়াকশান 90% রিয়াকশানই হচ্ছে আমাদের মডারেট অর স্লো রিয়াকশানস, যাদের স্পিডটা না ভেরি ফাস্ট হবে না ভেরি স্লো হবে। আচ্ছা, এই অবধি একটুখানি বলো তোমরা নোট ডাউন করেছো কিনা। ছোটো ছোটো করে নোট লিখবে, পুরো লেখার কিন্তু কোনো দরকার নেই। যেরকম আমি বলেছি কেমিক্যাল কাইনেটিক্সের আন্ডারে কী লিখবে, স্টাডি অফ রেট অফ রিয়াকশান, এইটুকু লিখলে মোর দেন এনাফ। তারপরে কী লিখবে, অন দ্য বেসিস অফ রেট কেমিক্যাল রিয়াকশান ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ, 3টে ক্যাটাগরি তুমি লিখে দেবে। দরকার হলে ওই রকম এভাবে করতে পারো, মানে হাইরার্কি এইরকম করতে পারো, সেটাও ভালো। এটা হলে আরও ভালো হবে যদি এরকম লিখতে পারো, ভালো। না হলে যেরকম আমাদের নোট আছে আমার এটাই, সেই নোট হিসেবেও লিখতে পারো। ভেরি ফাস্ট হবে, ভেরি স্লো আর মডারেট। শুধুমাত্র ওর সাথে কী লিখবে, কমপ্লিশন টাইমটা। যেরকম ভেরি ফাস্টে কমপ্লিশন টাইম দেখো কী আছে, 10⁻⁻14 টু 10⁻16 সেকেন্ডস। ভেরি স্লো হলে কী হয়ে যাবে, এটা ডেজ হতে পারে, মান্থস হতে পারে। আর মডারেট কী হবে, এইটাই হচ্ছে মেজারেবল একটা রেট, যেটাকে আমরা মেজার করতে পারি। আর মোস্টলি দিস রিয়াকশানস হয় কি মলিকিউলার ইন নেচার। এই মলিকিউলার ইন নেচার এইটা অ্যাকচুয়ালি আমি বলে দেবো যে মলিকিউলার ইন নেচার এই টার্মটার মানে কি। এটা আমরা যখন ধীরে ধীরে পড়বো দেখবে পুরো জিনিসটা বুঝতে পারবে। এখন এই জন্য বলছি না, আগে আমরা ধীরে ধীরে পড়ি তখন বলবো। এই অবধি কমপ্লিট হয়েছে সবার? না একটুখানি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেলে একটু বলে দিও আমাকে। আমরা আজকের ক্লাস আর কালকের ক্লাস দুটোতেই কিন্তু এটা কমপ্লিট করে নেব। এই রুবিনা কি জয়েন করতে পারবে না, ওর কি নেট নেই? সে জানি না আমি। তো নেটের সমস্যা আছে। আর এর কি খবর হলো, কি ঘুমিয়ে পড়লো আবার? ফোন করে করে পড়াতে হচ্ছে, এমন দশা হয়েছে আমার। আচ্ছা মনামি, তুমি একটা কিছু জিজ্ঞাসা করেছিলে, আমি না তখন কাজের মধ্যে ছিলাম, সত্যি কথা বলতে আর লক্ষ্যও করিনি ওটা। পরে একটুখানি আমায় জিজ্ঞাসা করে নিও একদিন, ঠিক আছে? আমি বলে দিই ওটা। বাট কী জিজ্ঞাসা করেছিলাম আমার নিজেরও আর মনে নেই, কারণ ওই সময় খুব চাপে ছিলাম। সে করেছি। চল দাঁড়াও, একে আবার ফোনটা করে দিই একটুখানি, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ধরলে তো বলে দিই। চল ধরে নিই, পরে দেখা যাবে। চল এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেট অফ রিয়াকশান। আচ্ছা, রেট অফ রিয়াকশান, যেরকম রেট অফ রিয়াকশান বলছি, আগে নর্মাল প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝো। যে মনে করো তোমার একটা তোমাদের বাড়িতে সবাইকার বাড়িতে ওভারহেড ট্যাঙ্ক আছে, তো পাম্পে মানে জল তোলো পাম্প দিয়ে, সেখানে পাম্প থেকে মনে করো জল বেরিয়ে যাচ্ছে অথবা জল ঢুকছে, তাহলে কী হচ্ছে, রেট অফ ফিলিংও হতে পারে, আর অথবা বলতে পারো রেট অফ এমটিং, এটাও বলতে পারো।
তাহলে দুটোই হতে পারে দেখো। তাহলে এই যে রেটটা মানে ওইখানে ভরার রেট আর মনে করো ওখান থেকে জলটা বেরিয়ে যাওয়ার রেট, রেট কি কখনো নেগেটিভ হতে পারে? রেটটা তো আর কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? তাহলে এখানে রেট অফ রিয়াকশানও দেখো কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না। কিন্তু রেট অফ রিয়াকশানটা আমরা রিয়াক্ট্যান্টের রেসপেক্টেও বার করতে পারি, আবার রেট অফ রিয়াকশানটা কিন্তু আমরা প্রোডাক্টের রেসপেক্টেও বার করতে পারি। জিনিসটা বোঝার চেষ্টা করবে। যদি আমরা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে বার করি, যেটুকু লেখা আছে সেটুকু পরে আমি বলছি লিখবে, তখন আগে এইটুকু বুঝে নাও। মনে করো রেটটা, এই যে রেট অফ রিয়াকশান যদি আমি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে বার করি, তাহলে রোজলিনা বলো, মনে করো একটা পার্টিকুলার রিয়াকশান হচ্ছে, তাহলে রিয়াকশান হওয়ার সময় ধীরে 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 রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমবে না বাড়বে? স্যার আরেকবার বলুন তো। কোনো একটা পার্টিকুলার রিয়াকশান যখন হচ্ছে, রিয়াকশানের শুরু থেকে ধীরে ধীরে মনে করো যখন রিয়াকশানটা প্রগ্রেস করছে, তখন সেখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমবে না বাড়বে? ধীরে ধীরে কমবে না বাড়বে? পারবে। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি করে বাড়বে? রিয়াক্ট্যান্টটা তো রিয়্যাক্ট করে প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি কখনো হ্যাঁ বাড়তে পারে? হবে। তাহলে না, রিয়াক্ট্যান্টের না কনসেন্ট্রেশনটা কমবে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কী হবে? ধীরে 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 বাড়বে। ইনিশিয়ালি জিরো থাকবে, তারপরে ধীরে 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 বাড়বে। এটাই হওয়া উচিত। এই কারণে অ্যাকচুয়ালি আমরা যখন রিয়াক্ট্যান্টের রেসপেক্টে আমরা রেট অফ রিয়াকশানটা বার করব, তখন আমরা প্রথমে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো। কেন নেগেটিভ সাইন দেবো? কারণ এই যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জটা হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যখন করব, তখন দেখো নেগেটিভ আসবে। কারণ ওর কনসেন্ট্রেশনটা তো কমে যাচ্ছে, তাহলে ফাইনালটা কম হবে আর ইনিশিয়ালটা বেশি হবে। কিন্তু রেট অফ রিয়াকশানটা তো আমার পজিটিভ হওয়া উচিত, তাই না? ওই জন্যে উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট যখন আমরা রেট অফ রিয়াকশান বার করব, আমরা অলওয়েজ মাইনাস সাইন দিয়ে সেটাকে লিখব। বাট প্রোডাক্টের ক্ষেত্রে ওই প্রবলেমটা নেই। প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে? ইনিশিয়াল কনসেন্ট্রেশনের থেকে ফাইনাল কনসেন্ট্রেশন বেশি, তাহলে কনসেন্ট্রেশনের চেঞ্জ যখন আমরা বার করব, তখন কিন্তু অলওয়েজ ওটা পজিটিভই আসবে। এই জন্যে রেট অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট যখন আমরা বার করব, তখন নর্মাল প্লাস সাইন থাকবে। কিন্তু রেট অফ রিয়াকশন যখন উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট বার করব, তখন কিন্তু আমরা মাইনাস সাইন দেবো। আর এই কারণেই দেখো যখন রেট অফ রিয়াকশন এখানে লেখা আছে, তখন কিন্তু আমরা দুটোতেই এখানে লিখেছি, এখনও আমরা স্পেসিফিক্যালি সেটাকে আমরা বলিনি। কি বলেছি? চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট, দুটোই হতে পারে। ডিভাইডেড বাই কী হবে? টাইম টেকেন ইন চেঞ্জ। মানে সোজা কথা, তোমার মনে করো পাম্প দিয়ে তুমি ট্যাঙ্কে জল ভরছো, তাহলে জল ভর্তি হওয়ার রেট আমি কি করে বুঝবো? যে কতটা জল ভর্তি হয়েছে ডিভাইডেড বাই কতটা সময়, এটাই তো রেট। তাহলে এটাই এখানে বার করেছি দেখো, যে কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, সেটা আইদার রিয়াক্ট্যান্টের হতে পারে অথবা প্রোডাক্টের হতে পারে, কতটা টাইমে, সেটাই হয়ে গেল আমার রেট অফ রিয়াকশান। এবার রেট অফ রিয়াকশানটা আমরা যেটা বলেছিলাম, উইথ রেসপেক্ট টু যদি রিয়াক্ট্যান্ট করি তাহলে আমরা মাইনাস সাইন রাখবো, যদি উইথ রেসপেক্ট টু আমরা প্রোডাক্ট বার করি তাহলে কি করব? আমরা প্লাস সাইন রাখবো। দেখো এইবার এটা বুঝতে পেরেছো কিনা? ডেল্টা সি, এই যে ডেল্টা মানে কি? ডেল্টা মানেই কিন্তু চেঞ্জটা, ডেল্টা মানে চেঞ্জ বোঝাচ্ছে, আর সিটা এখানে কনসেন্ট্রেশন বলে আমরা সি লিখেছি। বাট এটা পরবর্তীকালে আর সি লিখবো না, অন্য টার্ম দিয়ে লেখাবো, সেটা আমি বলে দেবো। তাহলে আর ইকুয়ালস টু কী হচ্ছে? প্লাস মাইনাস অফ ডেল্টা সি, যেটা মানে হচ্ছে কনসেন্ট্রেশনের চেঞ্জ, ডিভাইডেড বাই ডেল্টা টি মানে হচ্ছে টাইম টেকেন ইন চেঞ্জ। প্লাস সাইন কখন ইউজ করব? যদি আমরা উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট বার করি। মাইনাস সাইন তখনই আমরা ইউজ করব যদি আমরা উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট বার করি। এইবারে একটা এক্সট্রা পয়েন্ট, সেটা কি? এখন এই যে রেট অফ রিয়াকশান করছি, সব জায়গায় যে শুধুমাত্র সলিউশন থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। কোনো কোনো জায়গায় সেটা গ্যাসিয়াস রিয়াকশানও হতে পারে। তাহলে গ্যাসিয়াস রিয়াকশান যদি হয়, তাহলে তার ক্ষেত্রে কী আসবে? প্রেশার আসবে। তাহলে একই টার্ম আমরা ইউজ করব, বাট এইখানে কি ইউজ করব? তখন প্রেশারের চেঞ্জটা। বোঝা গেছে জিনিসটা? শুধুমাত্র যে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে সেটা প্রেশারটা হয়ে যাবে। তাহলে আরটা হয়ে যাবে কি? আরটা হয়ে যাবে 1/RT ইন্টু প্লাস মাইনাস ডেল পি বাই ডেল টি। ব্যাস, আর কিচ্ছু নয় এখানে। বোঝা গেছে? যদি উইথ রেসপেক্ট টু প্রেশার হয় তাহলে আমরা প্রেশারের টার্মে লিখেছি, উইথ রেসপেক্ট টু যদি কনসেন্ট্রেশন হয় তাহলে আমরা কনসেন্ট্রেশনের টার্মে লিখেছি। ক্লিয়ার হয়েছে এই অবধি? বোঝা গেছে এটা? প্রেশার মানে ওখানে কি, ওটার কার প্রেশার ঠিক?
গ্যাসের প্রেশার, গ্যাসিয়াস রিয়াকশন হচ্ছে, তো মনে করো N2 প্লাস TH2 থেকে 2NH3 হচ্ছে, প্রেশার। এটা টোটাল প্রেশারটা বলা হচ্ছে। টোটাল প্রেশার মানে আচ্ছা। টোটাল প্রেশারের চেঞ্জটা, মানে পার্শিয়াল প্রেশার দিয়ে আমরা ক্যালকুলেট করে টোটাল প্রেশারের চেঞ্জটা আমরা এখানে বার করব। আর এই ডেল পি বাই ডেল টিকে যদি আমরা আবার RT দিয়ে ডিভাইড করি, তখন আবার এই রেট বাবা রেট অফ রিয়াকশানের ইউনিটটা চলে আসবে তখন তোমার বলো না মোল টাইম ইনভার্স। বাট নর্মালি আমরা এইটা দিয়েই করব, যেটা হচ্ছে প্রথম যেটা আমরা দেখেছি এইটা। এই প্রেশার এগুলো কিছু আসবে না, দরকারও নেই তোমার, বাট এইটাই আসবে। বাট এইটা আমরা অ্যাডিশনাল জাস্ট লিখেছি, যদি গ্যাসিয়াস রিয়াকশন হয় তখন আমরা উইথ রেসপেক্ট টু প্রেশার এটা বার করতে পারি, যেখানে তাহলে ইউনিট অফ রেটটা কী হবে, প্রেশার টাইম ইনভার্স। আর এইখানে আমার রেটের এটা কি আসবে বলো, এটা কি আসবে, কনসেন্ট্রেশন টাইম ইনভার্স। কনসেন্ট্রেশন মানে কি, মোলার কনসেন্ট্রেশন হবে, তার মানে কি হবে, মোলার টাইম ইনভার্স। বোঝা গেছে? এইখান থেকে যদি আমরা ইউনিটটা বার করি তাহলে কি হবে, মোলার টাইম ইনভার্স, এটা হবে মোলার টাইম ইনভার্স। এই অবধি ক্লিয়ার হয়েছে তো সবার? দেখো এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে, চেঞ্জ করছি এবারে। এইবারে যখন আমরা রেট অফ রিয়াকশান পড়ছি তখন দুভাবে রেট অফ রিয়াকশান বার করা যায়। একটাকে বলছি আমরা অ্যাভারেজ রেট অফ রিয়াকশান। অ্যাভারেজ রেট অফ রিয়াকশান মানে কি, অনেকক্ষণ ধরে মনে করো একটা রিয়াকশান চলছে এবং একটা মেজারেবল পিরিয়ড অফ টাইম, অনেকক্ষণ ধরে মনে করো আমার বলছি 5 ঘন্টা ধরে রিয়াকশান চলছে, সেখানে আমি একটা 2 ঘন্টার গ্যাপে দেখে নিলাম যে কনসেন্ট্রেশন কত চেঞ্জ হয়েছে এবং ডিভাইডেড বাই 2 ঘন্টা করে দিলাম, তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো অ্যাভারেজ রেট অফ রিয়াকশান। আর একটা কী হতে পারে, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশান, মানে একটা ইনস্ট্যান্ট তাৎক্ষণিক একদম ছোট্ট একটা টাইম ডিউরেশনে করছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা তখন আর ওই ডিফারেন্স ওই রকমভাবে আর লিখবো না, তখন কি করছি আমরা এরকমভাবে লিখছি। দেখো উইথ রেসপেক্ট টু যদি আমি রিয়াক্ট্যান্ট করি তাহলে কী হবে, মাইনাস লিখবো। মাইনাস লিখে কি করছি, কনসেন্ট্রেশন চেঞ্জ অফ এ, তাহলে কি লিখেছি, ডেল্টা অফ থার্ড ব্র্যাকেট। আচ্ছা, ডেল্টা কি বোঝাচ্ছে, ডেল্টা বোঝাচ্ছে চেঞ্জটা, থার্ড ব্র্যাকেটটা কি বোঝাচ্ছে, কনসেন্ট্রেশনের টার্ম। তার মানে এইখানে দেখো কি হচ্ছে, এইখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ কতটা চেঞ্জ হয়েছে সেটা বোঝাচ্ছে, ডিভাইডেড বাই করেছি আমরা ডেল্টা টি, মানে কতটা টাইম নিয়েছে। কিন্তু যেহেতু বলছি আমরা ইনস্ট্যান্টেনিয়াস, তাই ডেলটিটা হচ্ছে টেন্স টু 0, কারণ একদম ইনস্ট্যান্টেনিয়াস, ছোট্ট টাইমে, অসম্ভব ছোট টাইমে, এইগুলোকে বলছি আমরা ইনস্ট্যান্টেনিয়াস। কিন্তু যেখানে অ্যাভারেজ রেট অফ রিয়াকশান হচ্ছে সেটা কিন্তু নর্মাল, সেটা হচ্ছে দুটো কনসেন্ট্রেশনের মধ্যে চেঞ্জ হচ্ছে আর মেজারেবল একটা টাইম পিরিয়ড, মানে সেটা হয়ে যাচ্ছে ডেল্টা এ মাইনাস অফ ডেল্টা এ ডিভাইডেড বাই মাইনাস অফ ডেল্টা টি। এটাকেই দেখো আবার আমরা লিখতে পারি এই রকমভাবে, দেখো উইথ রেসপেক্ট টু যদি আমি প্রোডাক্ট লিখি, কারণ উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট আমরা নেগেটিভ সাইন দেবো, উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট কিন্তু নর্মাল পজিটিভ সাইনই থাকবে। কেন এটা হচ্ছে আবারও বলে দিই, যখন আমি এই A2 মাইনাস A1 করেছি, এই যে টার্মটা বোঝো, কারণ যখন আমরা এর কনসেন্ট্রেশনের চেঞ্জটা দেখছি এখানে কিন্তু A2 মাইনাস A1টা নেগেটিভ আসবে। কেন? কারণ কনসেন্ট্রেশন অফ এটা ধীরে ধীরে কমছে, এই জন্য উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট যখন আমরা রেট অফ রিয়াকশান করবো তাই প্রথমে নেগেটিভ সাইন দিতে হবে। কিন্তু দেখো কনসেন্ট্রেশন অফ বি যদি বলি, কনসেন্ট্রেশন অফ বি কিন্তু ধীরে ধীরে বাড়বে, এই জন্যে ডেল্টা অফ যখন থার্ড ব্র্যাকেট বি লিখছি, মানে বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জটা লিখছি, সেটা কিন্তু পজিটিভ হবে, ওই জন্যে আমরা লিখছি ডেল্টা বি বাই ডেলটি। এটা হয়ে গেল আমার অ্যাভারেজ। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস যখন করছি এটাই লিখবো, আলাদা কিন্তু কিছু লিখিনি, দেখো এটাই লিখেছি, কিন্তু ডেল টিটা কী করছি, লিমিট হবে ডেল টি টেন্স টু 0, কারণ ইনস্ট্যান্টেনিয়াস একদম ছোট্ট টাইমে 5 ঘন্টার রিয়াকশানে আমি ধরো ওখানে মেজার করছি 1 সেকেন্ডে কতটা চেঞ্জ হচ্ছে, কারণ রেট অফ রিয়াকশান কিন্তু ধীরে 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 কী হয়, চেঞ্জ হতে থাকে। কেন? কারণ ভালো করে জিনিসটা বুঝবে, ইনিশিয়ালি রিয়াক্ট্যান্ট প্রচুর বেশি পরিমাণে আছে, তাহলে ইনিশিয়ালি রেট অফ রিয়াকশান অত্যন্ত ফাস্ট হবে, কিন্তু ধীরে ধীরে যখন কমপ্লিশনের দিকে যাবে তখন কী হবে, রেট অফ রিয়াকশান ধীরে ধীরে স্লো হতে থাকবে, এটাই তো নর্মাল লজিক।
কারণ মনে করো একদম শুরুর দিকে একটা ট্যাঙ্ক থেকে মনে করো নিচ থেকে জল বেরোচ্ছে, তাহলে তুমি যখন ওই ট্যাপটা খুলে দেবে, যখন ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হুড়ুর করে জলটা বেরোবে, যত দেখবে ট্যাঙ্কের হাইটটা ধীরে ধীরে কমতে থাকবে, তখন দেখবে রেট অফ মানে এমটিং যা ট্যাঙ্ক, মানে যত জলটা বেরোনোর যে রেটটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমবে। একদম যখন জলটা তলানিতে এসে দেখবে একদম ধীরে ধীরে জলটা বেরোচ্ছে। তাহলে রেট অফ রিয়াকশনও কিন্তু তাই, একদম শুরুর দিকে প্রচণ্ড ফাস্ট হবে, কারণ সেখানে শুধুমাত্র রিয়াক্ট্যান্ট মলিকিউলসগুলো আছে। তারপরে কী হবে, ধীরে ধীরে স্লো। এরকমভাবে রেট অফ রিয়াকশন কিন্তু প্রগ্রেস করতে থাকবে, কমপ্লিশনের সময়ও স্লো হয়ে যাবে সেটা। কিন্তু এই ইনস্ট্যান্টেনিয়াসটা কী করছে, একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট, সেটা শুরুর দিকে হতে পারে, সেটা শেষের দিকে হতে পারে, সেটা মাঝের দিকে হতে পারে, যে কোনো সময়। এই যে ইনস্ট্যান্ট, আমরা এই রকম জায়গায় মেজার করতে পারি। ইনস্ট্যান্ট মানে কি, মনে করো আমি এরম জায়গায় মেজার করছি, তাহলে রেট অফ রিয়াকশন বেশি পাবো। আবার মনে করো আমি এরকম জায়গায় মেজার করছি, রেট অফ রিয়াকশন কম পাবো। আমি মনে করো এরম জায়গায় মেজার করছি, তাহলে রেট অফ রিয়াকশন আমি এই দুটোর মাঝামাঝি পাবো। তাই ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন কিন্তু বিভিন্ন জায়গায় মেজার করা যায় এবং বিভিন্ন ভ্যালু আমরা পেতে পারি। কিন্তু অ্যাভারেজ রেট অফ রিয়াকশনটা কিন্তু অল ওভার মোটামুটি একটা আইডিয়াল ভ্যালু চলে আসবে। কেন বলো তো, আমরা হিউজ একটা মেজারেবল টাইম পিরিয়ডে নিচ্ছি। একটা 5 ঘন্টার রিয়াকশনের মধ্যে আমি ধরো 2 ঘন্টা ধরে আমি দেখছি 2 ঘন্টার মধ্যে কত চেঞ্জ হয়েছে আর কত টাইমে। তাহলে এটা একটা মেজারেবল মোটামুটি একটা ফ্যাক্টর, এবং অ্যাভারেজ রেট অফ রিয়াকশন একটা আইডিয়াল প্যারামিটার বলতে গেলে। আর ইনস্ট্যান্টেনিয়াস কিন্তু ওরকমভাবে বোঝা যায় না। তাই ইনস্ট্যান্টেনিয়াস কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকম হতে পারে। কোনো একটা পার্টিকুলার যদি কোনো একটা পার্টিকুলার রিয়াকশন একদম শুরুর দিকে দেখো, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন অস্বাভাবিক বেশি হবে। পরের দিকে কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, কমপ্লিশনের সময় আরও কম হবে, এরকম হতে পারে। ইনস্ট্যান্টেনিয়াস কি, ইনস্ট্যান্টেনিয়াস একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তুমি রেট অফ রিয়াকশন নিচ্ছ। আর এটা তাহলে কি নিচ্ছ, একটা সার্টেন মেজারেবল পিরিয়ড অফ টাইমে তুমি রেট অফ রিয়াকশনটাকে কনসিডার করতে চাইছো বা মেজার করতে চাইছো। এই দুটো হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। বোঝা গেছে এটা? এটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এইবারে দুটোর মধ্যে একটু ডিফারেন্স বলি। এটা যেহেতু একটা মেজারেবল চেঞ্জ, ওই জন্যে আমরা ডেল্টা দিয়ে লিখেছি। বাট এখানে যখন লিমিটটা টেন্স টু এইরকম 0 করে দিচ্ছি, তখন কি হচ্ছে, আর এটাকে ডেল্টা দিয়ে ওই জন্য লিখবো না, তখন এটাকে কী করেছি দেখো, অ্যাকচুয়ালি আমরা ডিএ দিয়ে লিখে দিয়েছি। কেন? কারণ এর ডিফারেন্সটা অত্যন্ত ছোট। তাই ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু যদি আমরা এ বলি, তাহলে কী হবে, মাইনাস ডিএডিটি হবে। দেখো, উইথ রেসপেক্ট টু এ হয়ে যাবে মাইনাস ডিএডিটি, আর উইথ রেসপেক্ট টু বি হলে কী হবে, প্লাস ডিবিডিটি। এটা ইনস্ট্যান্টেনিয়াসের জন্য। আর যদি অ্যাভারেজ করি, তাহলে সেটাকে আমরা ডেল্টা দিয়ে বলছি। কেন? কারণ এটা হচ্ছে একটা মেজারেবল টাইম পিরিয়ড, ওই জন্যে। আর এটা ইনস্ট্যান্ট, ওই জন্য আমরা ডি দিয়ে লিখেছি, ডিএডিটি অথবা ডিবিডিটি। যখন উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট, তাহলে মাইনাস ডিএডিটি হবে, উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট তাহলে প্লাস ডিবিডিটি। থার্ড ব্র্যাকেট অলওয়েজ দিতে হবে, কারণ থার্ড ব্র্যাকেট না দিলে তুমি যে কনসেন্ট্রেশন বোঝাচ্ছ সেটা কিন্তু বোঝানো যায় না। তাই আইদার মাইনাস ডিএডিটি হবে অথবা প্লাস ডিবিডিটি। এবং এই ইনস্ট্যান্টেনিয়াস রেটটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই আমরা ডেরিভেশন করব। তাহলে এটা একটুখানি নোট ডাউন করো তাড়াতাড়ি, তারপরে আমরা এর পরের পার্টটা শুরু করব। সুন্দর করে বুঝিয়ে দেবো, এখান থেকে সোজা প্রশ্ন আসে, ফুল মার্কস পাবে, এখানে কিচ্ছু অসুবিধা নেই। কেমিক্যাল কাইনেটিক্স ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার, কিচ্ছু নেই এর মধ্যে। এরকম কোনো কোশ্চেনই নেই যে এটা তোমাদের আটকাবে। আমরা দুটো ক্লাসেই কমপ্লিট করবো এবং প্রত্যেকটা কোশ্চেন তুমি পারবে 10 ইয়ার্স থেকে। একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবে। যেরকম বলে দিয়েছি ওরকমভাবে ছোট ছোট পয়েন্ট করে লিখবে, ওই পুরো জিনিস কিন্তু নোট ডাউন করার কোনো দরকার নেই। ছোট ছোট পয়েন্ট করে লিখলেই মোর দ্যান এনাফ। সন্দীপনী নোট করছো নাকি ছেড়ে দিয়েছো? আমার পুরো নোটটা দেখছি, যেগুলো নতুন পাচ্ছি সেগুলো নোট করে দিচ্ছি। অবশ্যই, একদম খুব ভালো ডিসিশন। কারণ যেহেতু যেটা তোমার মনে হবে যে না আমার কাছে একটু নতুন লাগছে, একদম ওটাই নোট ডাউন করবে।
এই হয়ে গেছে তো, চেঞ্জ করি এবারে। হ্যাঁ ঠিক আছে চলো, এইবার দেখো কোনো একটা পার্টিকুলার মনে করো রিয়াকশন আমায় দিয়েছে, তাহলে সেখানে এইটা হতে পারে দু রকম প্রশ্ন, একটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স আর একটা হতে পারে রেট অফ অ্যাপিয়ারেন্স এটা, আর একটা প্রশ্ন আসতে পারে কি রেট অফ রিয়াকশন। তিনটে জিনিস ভালো করে বুঝবে। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, আচ্ছা কেন ডিসঅ্যাপিয়ারেন্স বলছি, কারণ দেখো এ আর বি এরা হচ্ছে রিয়াক্ট্যান্ট, তাহলে এরা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তাহলে এরা ডিসঅ্যাপিয়ার করবে। আর অ্যাপিয়ার হবে কে করবে বা তৈরি কে হবে, পি আর কিউ, তাই না? তাহলে ডিসঅ্যাপিয়ার কে হচ্ছে এ আর বি, এরা কি হয়ে যাবে, এরা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, এরা ডিসঅ্যাপিয়ার হবে। কেন এরা ডিসঅ্যাপিয়ার হবে, কারণ এ আর বি হচ্ছে রিয়াক্ট্যান্ট, এরা হচ্ছে রিয়াক্ট্যান্ট, তাহলে এরা হয়ে যাবে ডিসঅ্যাপিয়ার। আর পি আর কিউ এরা কি হয়ে যাবে, এরা হচ্ছে অ্যাপিয়ার। কেন এরা অ্যাপিয়ার হচ্ছে, কারণ এরা হচ্ছে প্রোডাক্ট, কারণ এরা তৈরি হবে। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটাকে আমরা কি দিয়ে লিখবো, মাইনাস দিয়ে লিখবো, তাহলে মাইনাস ডিএ ডিটি, মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই টাইম টেকেন। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি তাহলে কি লিখবো, মাইনাস ডিবিডিটি, তাহলে মাইনাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই টাইম টেকেন। কিন্তু যখন পি আর কিউ এর ক্ষেত্রে লিখবো তখন তো আর ডিসঅ্যাপিয়ারেন্স হবে না, কারণ পি আর কিউ তো তৈরি হচ্ছে, প্রোডাক্ট সাইডে আছে। তাহলে এদের ক্ষেত্রে কী লিখবো, রেট অফ অ্যাপিয়ারেন্স অফ পি আর রেট অফ অ্যাপিয়ারেন্স অফ কিউ। কিন্তু যেহেতু প্রোডাক্ট সাইডে আছে এদের ক্ষেত্রে কিন্তু আর মাইনাস টার্মটা আসবে না, আসবে কি প্লাস। কেন, কারণ প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জটা হবে পজিটিভ, কারণ প্রথমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ছিল কম, এখন ধীরে ধীরে বাড়ছে যত রিয়াকশন প্রসিড করবে। তাহলে প্রোডাক্ট রেট অফ অ্যাপিয়ারেন্স অফ পি কি লিখবো, প্লাস ডিপিডিটি, বা শুধু ডিপিডিটিও লিখতে পারো, তাহলে প্লাসই বোঝায়। আর রেট অফ অ্যাপিয়ারেন্স অফ কিউ কি লিখবো, ডিকিউডিটি, যেখানে থার্ড ব্র্যাকেটে পি মানে হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ পি, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে কিউ মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ কিউ, আর ডি মানেই হচ্ছে ডিফারেন্সটা মানে চেঞ্জটা। তাহলে এটা হয়ে গেল রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ বি আর অ্যাপিয়ারেন্স অফ পি আর কিউ। কিন্তু আমাকে দেখবে ম্যাক্সিমাম পরীক্ষায় জিজ্ঞাসা করে সেটা হচ্ছে রেট অফ রিয়াকশানটা। রেট অফ রিয়াকশানটা আর কিচ্ছু নয়, এই এর রেসপেক্টে বা বি এর রেসপেক্টে বা পি এর রেসপেক্টে বা কিউ এর রেসপেক্টে, প্রত্যেকের রেসপেক্টে আমরা রেট অফ রিয়াকশান লিখতে পারি, যেটা রেট অফ অ্যাপিয়ারেন্স লিখেছি বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স লিখেছি, এটার থ্রুতেই লিখব। শুধুমাত্র মনে রাখতে হবে যে স্টয়সিওমেট্রিগুলো আছে সেইগুলো অ্যাকচুয়ালি ডিভাইড করে করে আমায় যেতে হবে। মানে কি, যদি আমি এর রেসপেক্টে রেট অফ রিয়াকশান লিখি তাহলে মাইনাস ডিএডিটি এটা তো বসবেই, কিন্তু দেখো এর যে স্টয়সিওমেট্রি আছে সেটা হচ্ছে এম, তাহলে আমরা এখানে লিখবো 1/m। আবার যদি আমি বি এর রেসপেক্টে মনে করো আমি রেট অফ রিয়াকশান লিখি তাহলে কি লিখবো, মাইনাস ডিবিডিটি তো লিখবো, কারণ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি ছিল মাইনাস ডিবিডিটি। কিন্তু এর সাথে কি বসাবো, যেহেতু বি এর স্টয়সিওমেট্রিটা আছে m2, তাই এখানে লিখবো 1/m2, এম মানে স্টয়সিওমেট্রিটাকে দিয়ে অলওয়েজ ভাগ করব। যদি আমি পি এর রেসপেক্টে মনে করো রেট অফ রিয়াকশানটা লিখি তাহলে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ পি তো আছেই ডিপিডিটি, কিন্তু যেহেতু পি এর সাথে আমার স্টয়সিওমেট্রি আছে n, তাহলে কী লিখবো n1, তাহলে এটাকে কী লিখবো 1/n1। আবার দেখো যখন আমি কিউ বলছি, কিউ এর রেসপেক্টে যদি আমি রেট অফ রিয়াকশান লিখি তাহলে কী লিখবো, এর যে রেট অফ অ্যাপিয়ারেন্স সেটা হলো ডিকিউডিটি, এটা তো লিখবই, কিন্তু এর স্টয়সিওমেট্রি যেহেতু আছে n2, তাই এখানে লিখবো আমরা 1/n2। দেখো এবারে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, আমি এই জায়গাটা একটু মুছে দিই, নাহলে পরে বুঝতে পারবে না এটা। তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো রেট অফ রিয়াকশানের যে ইউনিটটা সেটা আমি ইজিলি বলতে পারবো, সেটা কি আমি বলেছিলাম যে মোলার টাইম ইনভার্স। তাহলে মোলার টাইম ইনভার্স মানে কি, মোল লিটার ইনভার্স টাইম ইনভার্স, তাহলে সেটা হতে পারে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, মোল লিটার ইনভার্স আওয়ার ইনভার্স, বিভিন্ন রকম হতে পারে। শুধুমাত্র এই জায়গাটা তোমরা বুঝেছো কি না, তাহলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আমি বুঝতে পেরে যাবো তোমরা বুঝেছো কি না। এখানে রেটটা তিনটের রেসপেক্টেই আমায় বলবে কি কি হবে। প্রথমটা উইথ রেসপেক্ট টু নাইট্রোজেন আমাকে রোজলিনা বলবে, উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন আমাকে অর্চিসা বলবে, উইথ রেসপেক্ট টু অ্যামোনিয়া আমাকে মনামি বলবে। রেটটা কি হবে, তাহলে রেট ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, রেট অফ রিয়াকশান এখানে কি লিখতে পারি। প্রথমটা বলো রোজলিনা, উইথ রেসপেক্ট টু নাইট্রোজেন আমি কি লিখবো, মাইনাস রাইট, ডি অফ n2/dt। ভেরি গুড, এক্সিলেন্ট। কেন, কারণ আমার এখানে নাইট্রোজেনের স্টয়সিওমেট্রি ছিল 1, এবং এখানে দেখো যদি আমার যদি ইউনিট দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। ওপরেরটা দেখো কনসেন্ট্রেশনের ইউনিট মানে মোল পার লিটার, আর নিচেরটা হচ্ছে টাইম, তাহলে মোল পার লিটার পার টাইম, এটা হয়ে গেল আমার ইউনিটটা হয়ে গেল।
মনামি সরি অর্চিষা বলো তারপরে কি লিখবো, ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন? অর্চিষা উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন কি লিখতে পারি? সংযুক্তা ট্রাই করো। সংযুক্তা উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন কি লিখবো? বুঝতে পারলাম না, বলো আরেকবার। minus dH2 by dt. না, এটাই ভুল হয়ে গেছে। মাইনাস DH2 বাই ডিটি এটা তো হবেই, কিন্তু এইখানে স্টয়সিওমেট্রিটা যেহেতু 3 আছে তাহলে কি হবে, -1/3 হবে। দেখো বোঝা গেছে জিনিসটা? এইটাই তো বোঝাতে চাইছি, স্টয়সিওমেট্রিটা ভাগ করব, -DH2 dt তো হবেই, কিন্তু স্টয়সিওমেট্রি যদি থেকে থাকে তাহলে সেটা ভাগ হবে। বোঝা গেছে অর্চিষা, বুঝতে পেরেছো? ঠিক আছে, মনামি বলো উইথ রেসপেক্ট টু অ্যামোনিয়া কি লিখবো? Half ddt of NH3. ভেরি গুড, হাফ DNH3 dt, হাফ DNH3, এটা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, হাফ DNH3 dt। এখানে কেউ যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও তাহলে কিন্তু পুরো ভুল, কারণ থার্ড ব্র্যাকেটই শুধুমাত্র কনসেন্ট্রেশন বোঝায়, আর পাশে ডি লেখা মানে ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন বোঝাচ্ছে, আর নিচে ডিটি মানে কি টাইম টেকেন ফর দ্য চেঞ্জ। ব্যাস হয়ে গেল, এটা পুরো কমপ্লিট। এইখান থেকে একটা প্রশ্ন 100% শিওর থাকো আসবে, মানে আমি লিখে দিতে পারি এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে, সেটা 1 নম্বর হোক 2 নম্বর হোক আমি জানি না, বাট একদম শিওর বলছি, যেটুকু আমি এখান থেকে এইটুকু যেটা আছে সামনে তোমাদের সামনে দেখাচ্ছি, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এটা একটু নোট ডাউন করে নাও, নোট ডাউন করার পরে আমরা এগোবো। একটু তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ। দুটো ক্লাসে মানে কালকের ক্লাসে আমি কমপ্লিট করবই। আমার টার্গেট হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইকে থেকে জানুয়ারির ফার্স্ট উইক তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করব, কারণ আমি এক্সাম নেবো। তারপরে খাটছি আমার মনে হয় আমি। মার্ক করা পিডিএফটা দেবেন তো? অবশ্যই, তা নাহলে এটাতে কেন পড়াচ্ছি, তাড়াতাড়ি পড়াবো বলেই তো এটা কিন্তু তৈরি করেছি, নাহলে তো বেকার, এটা কোনো লাভই ছিল না। এটা দেবো বলেই তো আমি এটা করেছি, না হলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যদি লিখতে চাই আরও দেরি হবে, আমি লিখবো তোমরা লিখবো। একদম একদম একদম, এটা মানে আমি পড়াবো, পড়ানোর পরেই তোমাদের দেবো। আচ্ছা, এটা কি 3টে চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে গেছে 10 ইয়ার্স? কারণ আমাদের 3টে চ্যাপ্টার কমপ্লিট, পুরোপুরি 3টে চ্যাপ্টারে 10 ইয়ার্স কি তোমাদের কমপ্লিট হয়েছে? মনামি, অর্চিষা, রোজলিনা, তোমাদের 3টে চ্যাপ্টারে 10 ইয়ার্স কি কমপ্লিট হয়েছে? কোঅর্ডিনেশনটা হয়নি। কেন এখনো পর্যন্ত কোঅর্ডিনেশন বাকি? কোঅর্ডিনেশন তো আরো সোজা, কোঅর্ডিনেশনটা এখনো পড়ছিল ওটা। কোঅর্ডিনেশন তো আরো সোজা, কোঅর্ডিনেশন কেন বাকি রেখে দিয়েছো? রোজলিনা এটা বুঝতে পেরেছো তো? এটা কিন্তু একদম সোজা পার্ট, এইটুকু বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চেঞ্জ করি তাহলে। চেঞ্জ করছি, হ্যাঁ। চলো এই কোশ্চেনটা করো, একটা কোশ্চেন করলেই বুঝতে পেরে যাবো বুঝতে পেরেছো কিনা। ভালো করে কিন্তু বুঝবে, বলছে রেট অফ ফরমেশন অফ NO2, রেট অফ ফরমেশন অফ O2, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2O5, আর লাস্ট দিয়েছে রেট অফ রিয়াকশান। তাই রেট অফ ফরমেশন আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এটা ডিফারেন্ট, আর রেট অফ রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু স্টয়সিওমেট্রিটা আসবে। ভালো করে কিন্তু ভেবে চিন্তে অঙ্কটা করবে। যতক্ষণ না রেট অফ রিয়াকশান বলছে, এই রেট অফ রিয়াকশানে শুধুমাত্র কি আসবে, স্টয়সিওমেট্রির পার্টটা আসবে, বাকি কোথাও কিন্তু স্টয়সিওমেট্রিটা আসবে না, শুধু রেট অফ রিয়াকশানে স্টয়সিওমেট্রিটা আসবে। বাকি সব জায়গায় ওই মাইনাস আর প্লাস আর ডিএডিটি বা ডিবিডিটি যেরকম আসবে, রিয়াক্ট্যান্ট হলে আমার মাইনাস, প্রোডাক্ট হলে আমার প্লাস আসবে, কনসেন্ট্রেশনের চেঞ্জটা।
কিন্তু রেট অফ রিয়াকশন যখন বলেছে তখন কিন্তু আমার কি আসবে, স্টয়শিওমেট্রি দিয়ে করতে হবে। আর রেট অফ রিয়াকশনটা তুমি যে কোনো কারোর রেসপেক্টে বার করবে একই আসবে, সেটা তুমি N25 এর রেসপেক্টে বার করো, NO2 রেসপেক্টে বার করো বা O2 রেসপেক্টে বার করো, যেটা খুশি করো একই আসবে। ফার্স্টেরটা 4 × 10⁻³ ভেরি গুড। ইউনিট কিন্তু লিখবে মোল, লিটার ইনভার্স কী হবে, সেকেন্ড ইনভার্স, কারণ ইন 4 সেকেন্ড বলেছিল, তাহলে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স আসবে। প্রথমটার অ্যান্সারটা ও যেটা বলেছে একদম ঠিক, সেটা আসবে 4 × 10⁻⁻3। হ্যাঁ, তারপর একটা বলো কি এসছে। 1 × 10⁻³ ভেরি গুড, এটা আসবে আমার 1 × 10⁻³ একই আসবে, মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তারপরটা 2 × 10⁻³ একদম ঠিক। লাস্টেরটা 1 × 10⁻³। লাস্টেরটা আমার আসবে হচ্ছে 1 × 10⁻³। ভেরি গুড। এইবার দেখে নাও বুঝতে পারছো কিনা। এটা 1 × 10⁻³, এটাও আসবে আমার 2 × 10⁻³। আচ্ছা, কি করে বুঝলাম? রেট অফ ফরমেশন অফ NO2 মানে কি, মানে NO2টা কোথায় আছে, প্রোডাক্ট সাইডে, তার মানে কি হবে, DNO2 dt হয়ে গেল। রেট অফ ফরমেশন অফ O2 আছে ডান দিকে, তাহলে হয়ে যাবে DO2 dt। এবার DO2 dt তো আমায় বলে দেয়নি যে O2টা কতটা ফর্ম হয়েছে, কিন্তু NO2টা আমায় বলে দিয়েছিল, তাহলে DNO2 dt আমি পেয়ে গেছি। এবারে এখান থেকে দেখো, এখান থেকে আমি রেটটা আমি কী করে বুঝবো, রেট মানে কি, রেট মানে হচ্ছে -12 DN2O5 dt ইকুয়ালস টু, তাহলে আমি কি লিখতে পারি দেখো, +1/4 DNO2 dt ইকুয়ালস টু, দেখো এটা লিখতে পারি তো যে DO2 dt। এটা হয়ে গেল। এবার দেখো আমি এই প্রথমটা থেকে DNO2 dt তো পেয়ে যাচ্ছি, তাহলে DNO2 dt র সাথে DO2 dt সম্পর্ক কি, 1/4, এই যে এইটা লিখে দিয়েছি ওই জন্য দেখো এইটা হয়ে গেল 1/4, তার মানে আমি DO2 dt পেয়ে গেলাম। এবারে দেখো N2O5 এর পড়ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, তাহলে N2O5 এর সাথে এর রিলেশনটা কত, -12 DNO2 dt ইকুয়াল টু হচ্ছে আমার কি, DO2 dt, অথবা আমি এর সাথেও রিলেশন করতে পারি, তার মানে -DN2O5 dt এটা আমায় বার করতে হবে, তাহলে আমরা ওখান থেকে এই রিলেশন থেকে আমরা এটা বার করে নিতে পারবো, এটা চলে এলো। আর লাস্ট রেট অফ রিয়াকশন তুমি তো যেটাই খুশি থেকে বার করতে পারো, সেটা আইদার এটা দিয়ে বার করতে পারো, অথবা এটা দিয়ে, অথবা এটা দিয়ে, তোমার যেটা খুশি সেটা দিয়ে বার করতে পারো, প্রত্যেকটাই একই ভ্যালু দেবে। রোজলিনা, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। মনামি, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, সংযুক্তা, সে ঘুমাচ্ছে মনে হয়, শিওর ঘুমাচ্ছে। সন্দীপনী, বুঝতে পেরেছো তো এটা? হ্যাঁ। ঠিক আছে, চলো। আচ্ছা, এইবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেট ল। আচ্ছা, রেট ল সিম্পল বলছি, যেটুকু লেখার সেইটুকু লিখবে। একটা কেমিক্যাল রিয়াকশন মনে করো হয় এই রকম, A of A প্লাস B of B থেকে প্রোডাক্ট, যেখানে স্মল এটা কি, স্টয়শিওমেট্রি, ক্যাপিটাল A হচ্ছে একটা রিয়াক্ট্যান্ট, স্মল বি হচ্ছে একটা স্টয়শিওমেট্রি, আর ক্যাপিটাল বি হচ্ছে আবার একটা রিয়াক্ট্যান্ট, মানে দুটো রিয়াক্ট্যান্ট আছে, যার দুটো স্টয়শিওমেট্রি দিয়েছি, সেখান থেকে সাপোজ কিছু একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। রেটটা কার কার ওপর ডিপেন্ড করবে, পার্টিকুলার যে রিয়াক্ট্যান্টগুলো আছে শুধুমাত্র তাদের কনসেন্ট্রেশনের ওপরই ডিপেন্ড করবে, এবং কোনো একটা ফ্যাক্টর তাদের পাওয়ারে থাকবে। এবার এই ফ্যাক্টরগুলো যেটা আমরা লিখেছি এক্স আর ওয়াই, এইটাই হচ্ছে অনেকের বুঝতে অসুবিধা হয় যে স্যার এই এক্স আর ওয়াইটা কি। এই এক্স আর ওয়াই এর সাথে কিন্তু এ আর বি এদের কোনো মিল নেই, মানে এক্স আর ওয়াই মে বি ইকুয়াল টু স্মল a and small b, or may not be equal to small a and small b। তাই কোনো রিলেশনই নেই, এক্স আর ওয়াই স্টয়শিওমেট্রি যেটা আছে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বির কনসেন্ট্রেশনের ওপরে রেটটা ডিপেন্ড করবে।
কিন্তু এই এক্স টু দি পাওয়ার যে এক্স লিখেছি আর টু দি পাওয়ার যে ওয়াই লিখেছি, এই এক্স মানে যে এ হবে আর ওয়াই মানে যে বি হবে, এটার কোনো মানে নেই। এই এক্স ওয়াই আর এ বি সম্পূর্ণ আলাদাও হতে পারে। তাই এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর। রেড লটা কোনো থিওরিটিক্যাল একটা ইকুয়েশন নয় যে আমরা পার্টিকুলার একটা কেমিক্যাল রিয়াকশান দেখলাম আর তারপরেই আমরা রেড ল ওখান থেকে লিখে দিতে পারবো ডিরেক্টলি, সেটা কিন্তু হবে না। এটা একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর। যেহেতু এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর, সেই জন্য এই এক্স আর ওয়াই এর ভ্যালু যে কত হবে সেটা আমরা বলতে পারবো না। তাহলে নর্মালি রেটটা ইকুয়ালস টু কী লিখতে পারি, যেহেতু এদের দুজনের কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, তাহলে ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই, এটা লিখতে পারি, তাই না? তাহলে কেটা কী লিখবো, কেটা লিখছি আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটাকেই অ্যাকচুয়ালি লেখা হয় রেট কনস্ট্যান্ট। কেটাই হচ্ছে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাহলে কেটাকেই লিখবো কি আমরা রেট কনস্ট্যান্ট। এইবারে জিনিসটা বোঝার চেষ্টা করো, সেটা কি, মনে করো একটা কেমিক্যাল রিয়াকশান লিখছি। কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে আমরা যেটা লিখেছি যে N1A প্লাস N2B, ওখান থেকে M1C হচ্ছে প্লাস M2D। তাহলে এখানে রেটটা কার কার সাথে প্রপোর্শনাল হবে বলো, কনসেন্ট্রেশন অফ এর সাথে প্রপোর্শনাল হবে আর কনসেন্ট্রেশন অফ বি এর সাথে প্রপোর্শনাল হবে। এখানে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আমি এক্স লিখতে পারি, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। এই যে এইটা বলছি দেখো, কিন্তু একবারও বলছি না যে এক্স ইকুয়াল টু আমার N1 হবে আর ওয়াই ইকুয়ালস টু আমার চলে যাবে N2, তা কিন্তু নয়। এইটা লেখার কোনো দরকার নেই, এই পোর্শনটা লেখার দরকার নেই, শুধুমাত্র ওখান থেকে নিচেরটা লিখবে। এই জন্য আমরা এটাকে কি বলেছি, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর বা এক্সপেরিমেন্টাল কনসেপ্ট হয়ে গেল। এবারে অনেক সময় প্রশ্ন আসে যে তাহলে রেট কনস্ট্যান্টটা কি, রেট কনস্ট্যান্ট আমি কি করে বুঝবো, ডেফিনেশনটা কি করে পাবো? কারণ এখানে আর ইকুয়ালস টু কী আসছে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন যদি কনসেন্ট্রেশন অফ এটাকে আমি 1 ধরি আর কনসেন্ট্রেশন অফ বিটাকে দেখো যদি আমি 1 ধরি, তাহলে আর ইকুয়ালস টু কে চলে আসবে না? তাহলে রেট কনস্ট্যান্টের ডেফিনেশনটা দেখো কি বলতে পারি, যে রেট অফ রিয়াকশন অ্যাট ইউনিট কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস ইজ কল্ড অ্যাজ রেট কনস্ট্যান্ট। কারণ যদি আমি কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বিকে 1 ধরে নিই, মানে কনসেন্ট্রেশনগুলোকে যদি আমি ইউনিট ধরে নিই, মানে ইউনিট কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস, তাহলে সেই ক্ষেত্রে যে রেটটা হবে সেটাই তো ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট অথবা স্পেসিফিক রিয়াকশন রেট। দেখো বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই লাস্ট যে লাইনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট কার কার ওপর ডিপেন্ড করে। এটা কিন্তু কখনোই কোনো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করবে না, কিন্তু টেম্পারেচার আর ক্যাটালিস্টের ওপরে ডিপেন্ড করবে। কোনটা? রেট কনস্ট্যান্ট, রেটটা বলিনি। রেট কনস্ট্যান্ট কখনোই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করবে না, বাট টেম্পারেচার অ্যান্ড ক্যাটালিস্টের ওপরে ডিপেন্ড করবে। তাহলে সমগ্রভাবে আমরা রেড লটা কি বললাম, রেড লটা হচ্ছে সিম্পল, যদি কোনো একটা পার্টিকুলার রিয়াকশান আমাকে দিয়ে দেয় তাহলে রেড লটা কিন্তু সবসময়ের জন্যই হবে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল এবং ওই কনসেন্ট্রেশনের পাওয়ারে কিছু থাকবে, যেটা দেখবে রেড লতে আমাদের লেখাও আছে। এই যে কোথায় গেল, the rate of a reaction is proportional to the product of molar concentration of reactants with each term raised to the power of exponent that has to be found experimentally। ঠিক আছে, এইটা অবশ্যই আমাদের লিখতে হবে, বাট এটা বই থেকে পড়ে নিলেও হয়ে যাবে, এটা এখান থেকে লেখার দরকার নেই। আমরা যেটা লিখবো এখান থেকে সিম্পল লিখে দিলেই হবে। একটা কেমিক্যাল রিয়াকশান যদি হয় তাহলে আমরা রেটটা কার সাথে প্রপোর্শনাল হবে, পার্টিকুলার সেই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল হবে, কিন্তু রিয়াক্ট্যান্টের পাওয়ারে কিছু না কিছু বসবে। এই যে রিয়াক্ট্যান্টের পাওয়ারে যেটা বসছে সেটা কিন্তু স্টয়কিওমেট্রির সাথে যে ইকুয়াল হয়ে যাবে তা কিন্তু নয়। হ্যাঁ, ইকুয়াল হতেও পারে, আমি বলছি না যে কখনোই হবে না তা নয়, কিন্তু কোনো রিলেশন নেই যে হবে কি হবে না, এটা আমরা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর। তাহলে আর ইকুয়ালস টু যেটা আসবে, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমরা ইউজ করছি কে, এই কেটাকেই আমরা কি বলে দেবো, রেট কনস্ট্যান্ট। এখন রেট কনস্ট্যান্টের যদি মনে করো আমাদের ডেফিনেশন চাই, তাহলে আমি কি করে বলতে পারি, যদি আমি কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বিকে যদি আমি 1 ধরে নিই, তাহলে দেখো রেট ইকুয়ালস টু চলে আসবে আমার কে। তার মানে আমরা কি বলতে পারি, যে কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের ক্ষেত্রে যদি আমরা ইউনিট কনসেন্ট্রেশন নিই রিয়াক্ট্যান্টসগুলোর, মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনগুলো সব এক এক করে নিয়ে নিই, তাহলে যে রেটটা আমরা পাবো সেটাকেই বলবো আমরা
রেট কনস্ট্যান্ট অথবা স্পেসিফিক রিয়াকশান রেট। এই রেট কনস্ট্যান্টটা কখনোই কিন্তু কোনো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করবে না। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ুক বা কমুক, রেট কনস্ট্যান্ট কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কিন্তু রেট কনস্ট্যান্ট কার কার ওপর ডিপেন্ড করবে? টেম্পারেচারের ওপরে ডিপেন্ড করবে এবং ক্যাটালিস্টের ওপরে ডিপেন্ড করবে। ব্যাস এইটুকুই আপাতত তোমরা নোট করো। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অর্ডার অফ রিয়াকশান। আগে এটা লিখে নাও, তারপরে হচ্ছে। খুব সোজা চ্যাপ্টার এখান থেকে, খুব সোজা, মানে এইগুলো যদি করতে পারে একদম সোজা, কিছু নেই এখানে সত্যি কথা বলতে। একবার বুঝিয়ে দিলে এমনি পারবে সব। হয়ে গেছে? এটা লেখা হয়েছে? হ্যাঁ স্যার। না বললে না হ্যাঁ বলে, বুঝতে পারলাম না। হ্যাঁ বলেছি। আচ্ছা, বাকিদের হয়েছে? রোজলিনা কমপ্লিট হয়েছে তো? চেঞ্জ করি? চেঞ্জ করে দিন, পরে পিডিএফ দেখে লিখে হ্যাঁ, নেবো, পিডিএফটা আমি একটু দেবো, ঠিক আছে, লিখে নিও, অসুবিধা নেই। আচ্ছা, এইবার দেখো খুব সুন্দর জিনিস আবার পড়বো। এটা রেড ল তো পড়ে নিলাম। এরপরে দেখো আমরা পড়বো অর্ডার অফ রিয়াকশন। অর্ডার অফ রিয়াকশন একদম সোজা। কি? যেখানে আমরা এই যে টোটাল রেটটাকে আমরা অলরেডি তো জেনে গেছি, রেটটা হচ্ছে কি কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর, আমরা একবারও বলছি না যে এখান থেকে আমরা ডিরেক্টলি পাচ্ছি। এখান থেকে ডিরেক্টলি কিন্তু আমরা একটা পার্টিকুলার রিয়াকশান থেকে বুঝতে পারবো না। কিন্তু যদি আমাকে রেটটা বলে দেয় তাহলে আমরা ওভারঅল অর্ডার পেয়ে যাব। ওভারঅল অর্ডারটা কী হবে? সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে ওভারঅল অর্ডার। আর এর রেসপেক্টে অর্ডার কোনটা হবে? যেটা এর পাওয়ারে থাকছে তাহলে হবে এক্স। তাহলে এক্সটা হচ্ছে অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ। আবার বি এর রেসপেক্টেও আমরা অর্ডার পেতে পারি, সেটা কি? যেটা বি এর মাথায় থাকছে। তার মানে ওয়াইটা হবে অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি। আর ওভারঅল অর্ডারটা তাহলে কী আসবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন। মনে করো একটা এক্সাম্পল দিয়ে জাস্ট আমি একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো আমি বলছি একটা রেট অফ রিয়াকশন কে ইকুয়ালস টু, ফর এক্সাম্পল মনে করো লেখা আছে, জাস্ট আমি বোঝানোর জন্য ওটা বলছি, আর কিছু নয়। মনে করো NaHT হোল স্কোয়ার আছে, আর এখানে মনে করো একটা দিয়েছে ফর এক্সাম্পল কী আর দেবো, নিজেই বুঝে উঠতে পারছি না কী দেবো। মনে করো HCl দিয়ে দিয়েছে, আর HCl জাস্ট এইটুকুই দেওয়া আছে, HCl। তাহলে দেখো আমরা যদি বলি ওভারঅল অর্ডার, রোজলিনা বলো ওভারঅল অর্ডার কত হবে? 3। ওভারঅল অর্ডার কিন্তু হয়ে যাবে 2 + 1 মানে 3। এবার বলো তো অর্ডার অফ রিয়াকশান উইথ রেসপেক্ট টু HCl কত হবে? 1। 1। আর অর্ডার অফ রিয়াকশান উইথ রেসপেক্ট টু NH3 কত হবে? 2। বোঝা গেছে? ক্লিয়ার তো? বুঝতে পেরে গেছো তো? কোনো অসুবিধা নেই তো? দেখো হ্যাঁ স্যার। ঠিক আছে। এইবার দেখো এই যে অর্ডার অফ রিয়াকশনটা আমরা পড়ছি, এই অর্ডার অফ রিয়াকশনটা কোথা থেকে পাচ্ছি? তাহলে রেড ল থেকে পাচ্ছি তো। আর রেড লটা কি? এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর।
আর এই যেহেতু এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর, সেই জন্য অর্ডার অফ রিয়াকশান কিন্তু বিভিন্ন রকম হতে পারে, জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনালও হতে পারে। কেন হচ্ছে? কারণ এই যে রেট লটা আছে, এই রেট লটা তো থিওরিটিক্যাল নয়, এটা তো এক্সপেরিমেন্টাল। এটা হয়েছিল এক্সপেরিমেন্টাল, তাই এক্সপেরিমেন্টাল কন্ডিশন অনুযায়ী যা পাবো সেটাই হয়ে যাবে টোটাল অর্ডার। সেটা যদি ফ্র্যাকশান আসে ফ্র্যাকশান হবে, সেটা যদি নেগেটিভ আসে নেগেটিভ হবে, সেটা পজিটিভ এলে তো পজিটিভ হচ্ছেই, যেরকম এখানে ওখানে ওভারঅল অর্ডার এসছে 3, আবার মনে করো 0ও হতে পারে, ওভারঅল অর্ডার 0 অর্ডার রিয়াকশানও হতে পারে। বোঝা গেছে? কারণ অর্ডার অফ রিয়াকশানটা কি হচ্ছে, একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, কারণ এটা আসছে রেট অফ রিয়াকশান থেকে, রেট ল থেকে, সরি রেট অফ রিয়াকশান বলবো না, রেট ল থেকে। আর এই রেট লটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর যেহেতু, তাই অর্ডার অফ রিয়াকশান হয়ে যাবে একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, একদম সোজা, কিচ্ছু নেই। এবারে তুমি রেড লটা লেখো। রেড লটায় কী ছিল? সামথিং রেট ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার, আমি ধরে নিলাম এন, আমি জানি না এখন কত আছে, বাট টু দি পাওয়ার এন ধরছি। তাহলে কে ইকুয়ালস টু কী হবে? কে ইকুয়ালস টু হবে রেট ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা তো হবে। তাহলে এখন রেটটা কত? রেটটা তো অলরেডি আমরা জানি কি হয়, মোল লিটার ইনভার্স, আর কি এখানে টাইম ইনভার্স, এটা হবে। আর ডিভাইডেড বাই কী আছে বলো? ডিভাইডেড বাই চাই এ টু দি পাওয়ার এন। এটা কি? এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ, মানে মোল পার লিটার, মোল পার লিটার। এই মোল পার লিটার হোল টু দি পাওয়ার এন হলো, তাই হবে তো? দেখো তাহলে আলটিমেটলি আমার ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বোঝার চেষ্টা করো। তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে কি, মোল পার লিটার হোল টু দি পাওয়ার কি আসছে দেখো, মোল পার লিটার হোল টু দি পাওয়ার এসছে 1 - n ইন্টু এসছে দেখো টাইম ইনভার্স। এটা হচ্ছে আমার রেট কনস্ট্যান্টের ইউনিট। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এটাই যদি মনে করো গ্যাসিয়াস রিয়াকশান হয়, তাহলে এইখানে যে কনসেন্ট্রেশন টার্মটা আছে সেটা কি হয়ে যাবে, আমার প্রেশার টার্ম হবে। তাহলে হয়ে যাবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 - n ইন্টু টাইম ইনভার্স। শুধু এইটুকু আলাদা হবে, কারণ যেখানে কনসেন্ট্রেশন টার্মটা আছে ওটা কনসেন্ট্রেশন না হয়ে কী হয়ে যাবে, প্রেশারের ইউনিটে চলে আসবে। তাহলে তখন কী হয়ে যাবে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 - n ইন্টু টাইম ইনভার্স। দেখো এবারে ক্লিয়ার হয়েছে কিনা, এই অবধি হয়েছে কি দেখো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে যেটা আমরা পড়বো, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ভাইটাল পার্ট। এইটা একটুখানি বুঝতে হবে, নাহলে পরবর্তীকালে না অনেকটা কনফিউজড হয়ে যাবে। দেখো এখানে দুটো রিয়াকশন সম্বন্ধে আমরা বলেছি, একটাকে বলেছি মেকানিজম অফ দ্য রিয়াকশনের মধ্যে, একটাকে বলেছি এলিমেন্টারি আর একটাকে বলেছি কমপ্লেক্স। এলিমেন্টারি রিয়াকশন হচ্ছে একদম সিম্পল। কী রিয়াকশন হবে? এলিমেন্টারি রিয়াকশন মানেই হচ্ছে সিম্পল, হচ্ছে জাস্ট সিঙ্গেল স্টেপ রিয়াকশন হবে, একদম সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এই সিঙ্গেল স্টেপ যদি রিয়াকশান হয়, তাহলে রেট লয়ের ক্ষেত্রে যে পাওয়ারটা বসবে সেটা এই স্টয়কিওমেট্রির সাথে ইকুয়াল হয়ে যাবে। মানে আমরা কি বলছি, ফর এলিমেন্টারি রিয়াকশান, অনলি ফর এলিমেন্টারি রিয়াকশান। এলিমেন্টারি রিয়াকশান মানে কি, সিঙ্গেল স্টেপ রিয়াকশান। সিঙ্গেল স্টেপ রিয়াকশানের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি বলি এ অফ এ প্লাস বি অফ বি থেকে মনে করো প্রোডাক্ট তৈরি হলো, তাহলে তুমি রেটটাকে কি লিখবে? রেটটাকে লিখবে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। কিন্তু যদি এটা এলিমেন্টারি হয়, তাহলে কিন্তু আমরা লিখবো এক্সটা হয়ে যাবে ইকুয়াল টু স্মল এ অ্যান্ড ওয়াইটা হয়ে যাবে ইকুয়াল টু স্মল বি। দেখো এবারে বোঝা গেছে কিনা, এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। শুধুমাত্র এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রেই এই রেড লয়ের যে পাওয়ারগুলো আসে সেটা স্টয়কিওমেট্রির সাথে ইকুয়াল হবে। এবারে এলিমেন্টারি রিয়াকশান কোনগুলো হবে? কখনোই কোনো জিরো অর্ডার রিয়াকশান এলিমেন্টারি রিয়াকশান হতে পারে না, কোনো জিরো অর্ডার রিয়াকশান এলিমেন্টারি রিয়াকশান হবে না, এবং কোনো ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশান এলিমেন্টারি রিয়াকশান হবে না। মোস্টলি ফার্স্ট অর্ডার রিয়াকশানগুলো
সবসময়ের জন্যেই এলিমেন্টারি রিয়াকশান হবে, অল ফার্স্ট অর্ডার রিয়াকশান। এই জন্যে একটা আমাদের সুবিধা কি, আমরা রেড ল থেকে ডিরেক্টলি কিন্তু দেখবে আমরা অলরেডি রেড ল বলছি, আমরা ডিরেক্টলি একটা রিয়াকশান দেখেই তার কিন্তু ওভারঅল অর্ডার আমরা বলে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এখন একে বলছি, রোজলিনাকে বলছি, এগুলো কিন্তু নোট ডাউন করবে। রোজলিনাকে মনে করো আমি বলছি এ প্লাস 2b, এখান থেকে আমি লিখেছি 3c তৈরি হচ্ছে, ঠিক আছে। কেস ওয়ান বলছি এটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশান, এটা ধরে নাও। আর মনে করো আমি বললাম কেস 2, এটা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশান, মানে এলিমেন্টারি নয়, কমপ্লেক্সটা এখন তো জানো না, বাট ধরে নাও এলিমেন্টারি নয়। তাহলে রোজলিনা বলো, প্রথম ক্ষেত্রে এইখানে অর্ডারটা কত আসবে, আর দ্বিতীয় ক্ষেত্রে বলবে অর্ডারটা কত আসবে। প্রথম ক্ষেত্রে অর্ডারটা 3 আসবে, আর ব্যাস। দ্বিতীয় ক্ষেত্রে তো কমপ্লেক্স আছে, তাই অর্ডারটা কি হবে আমরা বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাকে রেড লটা বলে দেয়। এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটাই আমি বোঝাতে চেয়েছি, ব্যাস। যদি আমাকে এলিমেন্টারি বলে দেয় তাহলে কিন্তু দেখো পার্টিকুলার রিয়াকশানটা দেখেই কিন্তু আমি অর্ডার বলে দিতে পারবো। কেন হবে? কারণ রেডটা বা রেড ল অনুযায়ী আমরা যেটা রেড লিখবো সেটা কিন্তু ওই স্টয়সিওমেট্রির সাথেই ওর পাওয়ারটা আসবে। মানে এখানে যদি আমি, যেহেতু এটাকে এলিমেন্টারি বলেছে, তাহলে আমরা দেখো এটা লিখতে পারি যে রেড ইকুয়ালস টু আমার কি আসবে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1 ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার 2, যেহেতু এটা এলিমেন্টারি বলে দিয়েছে। কিন্তু যদি এলিমেন্টারি না বলে দিত তাহলে হতো না। মানে যেরকম কমপ্লেক্স বলে দিয়েছে, যদি কমপ্লেক্স রিয়াকশান হয় তখন কিন্তু রেটটা আমাকে লিখতে হবে কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই। এখন এক্স আর ওয়াই এর ভ্যালু যদি আমাকে বলে দেয় তাহলে আমি রেট অর্ডারটা বার করতে পারবো, না হলে বার করতে পারবো না। এই জন্যই আমরা বলেছি যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশান যেটা আছে সেগুলো কিন্তু সব এলিমেন্টারি। যাদের তোমার অর্ডারটা হবে 1 তারা সব সময়ের জন্যই এলিমেন্টারি হবে। বোঝা গেছে এই অবধি? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ না কিছু তো বলো, ঠিক আছে চলো। আচ্ছা এবার দেখো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশান। তাহলে কমপ্লেক্স রিয়াকশান মানে কি? কমপ্লেক্স রিয়াকশান মানেই হচ্ছে মাল্টি স্টেপ, মানে অনেকগুলো স্টেপে হবে। অ্যাটলিস্ট তো দুটো হবে, তার মানে তাহলে 2, 3, 4, 5টা অনেক স্টেপ হতে পারে। বাট এর মধ্যে মেইন স্টেপ কোনটা? মেইন স্টেপটা হবে যেটা স্লোয়েস্ট স্টেপ, এটাই হচ্ছে মেইন স্টেপ হচ্ছে আমাদের স্লোয়েস্ট স্টেপ। এই মেইন স্টেপটাই হচ্ছে আমাদের রেট ডিটারমিনিং স্টেপ। মানে যে স্টেপটা স্লো হবে ওই স্টেপটা থেকে আমরা অ্যাকচুয়ালি রেড লটা বার করার চেষ্টা করব। বোঝা গেছে জিনিসটা? অনেক স্টেপ হতে পারে, 2, 3, 4, 5, 6টা যা কিছু হয়ে যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু ওর মধ্যে যেটা স্লোয়েস্ট স্টেপ হবে সেটাকেই আমরা বলবো রেট ডিটারমিনিং স্টেপ। মানে ওই স্টেপ থেকেই আমরা রেটটাকে ডিটারমাইন করার চেষ্টা করব, এবং ওই স্টেপের যে রিয়াকশানটা থাকবে সেই অনুযায়ী আমরা রেড লটা লেখার চেষ্টা করব। বোঝা গেছে এইবারে? ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে কি? দেখো আচ্ছা, তার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি। দেখো এইখানে মনে করো এটা হচ্ছে, দেখো মেন রিয়াকশান, এটা কিন্তু মেন রিয়াকশান, বাট মেন রিয়াকশানটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কারণ এইখানে বুঝতে পারবে এটা কেন কমপ্লেক্স। কারণ এটা হচ্ছে 2 স্টেপ রিয়াকশান হয়েছে, দেখো 2 স্টেপস রিয়াকশান। এবার 2 স্টেপ রিয়াকশানের মধ্যে দেখো এইটা হয়েছে স্লো, এইটা যেহেতু স্লো হয়েছে দেখো রেটটা অ্যাকচুয়ালি এর ওপরে ডিপেন্ডেন্ট। ঠিক করে লক্ষ্য করো, বুঝতে পেরেছো কি? দেখো কিন্তু রেটটা মেন যে রিয়াকশান তার সাথে কিন্তু দেখো কোনো মিলই নেই। কারণ মেইন রিয়াকশানে NO2 এতে দেখো 2 আছে, এইখানে স্টয়সিওমেট্রি 2, কিন্তু 2 কি বসেছে রেড লতে? বসেনি। রেড লতে দেখো NO2Cl এর পাওয়ারে 1 বসেছে। কেন বলো তো? কারণ রেট অফ রিয়াকশানটা কার ওপরে ডিপেন্ডেন্ট? স্লো স্টেপ, দ্যাট ইজ দ্য RDS, মানে এটাই হচ্ছে আমাদের রেট ডিটারমিনিং স্টেপ। এই স্টেপটার ওপরে ডিপেন্ডেন্ট, যেটা কিনা হবে আমাদের স্লো স্টেপ। আর একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল 2। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, এটা আমাদের মেন রিয়াকশান, বাট মেন রিয়াকশান হলেও এটা হয়ে যাচ্ছে আমাদের কমপ্লেক্স।
আচ্ছা কমপ্লেক্স কেন? কারণ যদি এইখানে দেখো তাহলে দেখবে 3 স্টেপ রিয়াকশন হয়েছে। এটা কি হয়েছে আমাদের 3 স্টেপস রিয়াকশন। এই 3 স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে দেখো কোনটা স্লো স্টেপ, দিস ইজ দ্য স্লো স্টেপ। দেখো এটা হচ্ছে স্লো স্টেপ, তাহলে এটা যদি স্লো স্টেপ হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে আমার রেড লটা কার ওপর ডিপেন্ড হবে? দেখো এই স্টেপটার ওপরে। এবার দেখো রেড লটা বুঝতে পেরে গেছো কিনা। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা আমার মনে হয় বুঝতে হ্যাঁ, পারোনি। যেখানে কি N2O2 হ্যাঁ, N2O2 আছে ঠিক আর ঠিক ঠিক, একদম ঠিক ধরেছো। আমায় যদি ধরতে হতো স্লোয়েস্ট স্টেপটা তাহলে কি ধরতে হতো? আমার ধরতে হতো N2O2। একদম ঠিক ধরেছো তো, আমি তো ওটাই তো জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, তাহলে আমার রেটটা এখানে কি ধরা উচিত ছিল? রেটটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল দেখো কে ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O2 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2, এটাই তো ধরা উচিত ছিল। দেখো এটা হওয়া উচিত ছিল, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবং এটাই দেখো এরাও ধরেছে, অসুবিধা নেই। কিন্তু ফাইনাল রেড ল কেন ওরকম এলো? ওইটা আসার কারণ হচ্ছে এইখানে যে ফার্স্ট স্টেপটা আছে এইটা হচ্ছে দেখো একটা রিভার্সিবল রিয়াকশন। তাই N2O2 যেরকম এখানে রিয়াকশান করছে তার আগের স্টেপেও রিয়াকশান করছে, মানে N2O2 থেকেও 2NO তৈরি হয়ে যাচ্ছে। দেখো আমার কথাটা বুঝতে পেরেছো এটা? ওই জন্যে কী হচ্ছে, ওই স্টেপ থেকেও আমার N2O2 কনসেন্ট্রেশনটা লাগছে, বাট আগের ক্ষেত্রে সেটা কিন্তু ছিল না। আগের ক্ষেত্রে দেখো যেখানে NO2Cl এই যে আমরা তৈরি করেছিলাম, এখানে NO2Cl জাস্ট একটাই আছে। বাট NO2Cl এরকম হয়নি কোনো রিভার্সিবল প্রসেসে কোথাও থেকে কিছু হচ্ছে, যেখানে রিভার্সিবল আসবে সেখানে ওই প্রবলেমটা হবে। এই যে N2O2 মনে করো এখানে তৈরি হচ্ছে, এবারে কি হয়েছে দেখো, এইখানে যেহেতু রিভার্সিবল প্রসেস দিয়েছে তাহলে আমরা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান ইকুয়ালস টু আমরা কী লিখবো? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান। আচ্ছা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান তাহলে কী হবে? কে এফ ইন্টু এনও তার হোল স্কোয়ার, দেখো এটা আসবে। আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান তাহলে কী আসবে? N2O2 রেসপেক্টে যদি আমি লিখি তাহলে কী হবে? কেবি ইন্টু N2O2 এর কনসেন্ট্রেশন আসবে। এটা কোথা থেকে পাচ্ছি? এই জায়গাটা থেকে। দেখো বুঝতে পেরেছো কিনা? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান তাহলে কী হবে? কে এফ ইন্টু এনও স্কোয়ার। আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান কী হবে তাহলে? কেবি ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O2। দেখো বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার তাহলে এখান থেকে আমার N2O2 কনসেন্ট্রেশনটাকে ক্যালকুলেট করতে হবে। N2O2 যদি আমি কনসেন্ট্রেশন ক্যালকুলেট করি তাহলে কি আসবে? কে এফ বাই কেবি ইন্টু দেখো চলে আসবে এনওর স্কোয়ার। এটা আসবে তো? দেখো আসবে। হ্যাঁ তাহলে ওভারঅল রেটটা কত এলো এবার বোঝার চেষ্টা করো। তাহলে ওভারঅল রেটটা আসবে আমার আর ইকুয়ালস টু কে ইন্টু, যেখানে কনসেন্ট্রেশন অফ N2O2 লেখা আছে তাহলে সেখানে লিখবো কে এফ বাই কেবি, এই টোটালটা একটা কনস্ট্যান্ট, ইন্টু হচ্ছে এনও স্কোয়ার, ইন্টু চলে আসবে দেখো হাইড্রোজেন। তাহলে ওভারঅল এই কনস্ট্যান্টটাকে আমি কে না ধরে K1ও ধরতে পারি, ইন্টু চলে এলো আমার এনও স্কোয়ার ইন্টু H2। এবার দেখো আমাদের যে এক্সপেরিমেন্টাল যেটা আছে তার সাথে মিলেছে কিনা। দেখো মিলেছে, মিলেছে তো? হ্যাঁ স্যার এই ওখানে কে লিখেছে মানে কি হ্যাঁ, মানে ওটা কে লিখেছে, আমরা এটা K1 লিখছি, ওটাতে কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো এটাকে K1 দিয়ে দিতে, এটাকে K1 দিয়ে ওটাকে কে দিতে পারো, ওটাতে কোনো প্রবলেম নেই। ওটা তুমি কে জায়গায় K1 লেখো, ওটায় কোনো অসুবিধা নেই। বাট জিনিসটা কি বুঝতে পেরেছো সেটা দেখো। হ্যাঁ স্যার এই জন্যে আমরা কি বলেছিলাম দেখো, এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল, এইগুলো হচ্ছে সব এক্সপেরিমেন্টাল। এখন আমরা কি করে বুঝছি? বুঝছি হচ্ছে আমাকে যদি এইরকম 3 স্টেপ এটাকে ডিভাইড করে দেয়, ভাগ করে দেয়, তখন কিন্তু আমরা ধরতে পারছি। তুমি কি মেন রিয়াকশন থেকে এটা ধরতে পারবে? মেন রিয়াকশন থেকে রেড ল কোনো মতেই পারবে না। এখানে দেখো মেন রিয়াকশন থেকে রেড ল পারবে? বার করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত আমাকে ওই পার্টিকুলার রিয়াকশনটাকে কত স্টেপ, কোন স্টেপ, কী ধরনের স্টেপ, ফাস্ট না স্লো, রিভার্সিবল না ইরিভার্সিবল, যতক্ষণ না পর্যন্ত বলে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ধরতে পারবো না। তাই রেট ল হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশান সেটাও এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর, আনটিল অ্যান্ড আনলেস এটা এলিমেন্টারি রিয়াকশান যদি হয়। কারণ এলিমেন্টারি রিয়াকশান যখনই হবে তখন কোনো প্রবলেম নেই, মেন রিয়াকশান থেকেই কিন্তু আমি ওভারঅল অর্ডারটা বলে দিতে পারবো। বোঝা গেছে এই অবধি? ক্লিয়ার তো? রসলিনা বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। অর্চিষা, মনামি, দুজনকেই জিজ্ঞাসা করছি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইখানে যদি কিছু নোট ডাউন করতে পারো তাহলে আমি দাঁড়াবো, না হলে আমি মলিকিউলারিটিতে যাব। এইখানে কিছু করবে কি তোমরা এখন নোট? স্যার পিডিএফটা দেবেন তো? অবশ্যই দেবো, আজকেই দেবো এবং ঠিক আছে আজকেই স্যার, দেবো। এবং তোমরা কিন্তু আজকেই নোট ডাউন করবে, কারণ আজকে যদি নোট ডাউন না করো তাহলে ভুলেই যাবে, মানে আমি যেভাবে লেখাচ্ছি এটা কিন্তু মনে থাকবে না। নোট ডাউন আজকেই করো, কারণ তোমাদের যে হ্যাবিট, ওই নোট ডাউন করবে না, পরে ভুলে যাবে, ব্যাস শেষ। এইবারে আমরা যেটা করবো এটা কোনটা? রেকর্ডেড ক্লাসটা কি আজকে দেবেন? রেকর্ডেড ক্লাসটা আজকে দিতে পারবো কিনা জানি না, কারণ ক্লাস শেষ করতে করতেই তো অনেকটা সময় হয়ে যাবে। আমি চেষ্টা করছি, দাঁড়ো দেবো, যেহেতু বলেছো, রিকোয়েস্ট করছো, চেষ্টা করব। চলো এবারে আমরা দেখবো সেটা কি, মলিকিউলারিটি। ভালো করে বুঝবে, মলিকিউলারিটি কিন্তু একটা থিওরিটিক্যাল কোয়ান্টিটি, ব্যাস। এইটা যেই বলে দিলাম, আর কোনো দেখবে তোমার কাছে আর কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই? তাহলে এবারে বোঝো, যে মনে করো আমি বললাম যে এ প্লাস এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি, সেখান থেকে মনে করো আমার প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে এখানে মলিকিউলারিটি কী হবে? এ প্লাস বি হবে, ব্যাস, সিম্পল লজিক। কারণ এটা হচ্ছে থিওরিটিক্যাল, এটা এক্সপেরিমেন্টাল কিছু নয়। তাই মলিকিউলারিটি আর অর্ডার অফ দ্য রিয়াকশান কখনো কি এক হতে পারে? রোজলিনা বলো দেখি, ভালো করে প্রশ্নটা বুঝে বলবে। মলিকিউলারিটি আর অর্ডার অফ এ রিয়াকশান এই দুটো কি কখনো সেম হতে পারে? হ্যাঁ স্যার হতে পারে। কখন? স্যার ওই যখন ওই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থাকবে, এক্সিলেন্ট, দারুণ এলিমেন্টারি অ্যান্সার, রিঅ্যাকশন একদম ঠিক, দারুণ অ্যান্সার। মানে কি, এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রে মলিকিউলারিটি সবসময় কিন্তু অর্ডারের সাথে ইকুয়াল হয়ে যাবে, কারণ আমরা কি বলেছিলাম, এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু অর্ডার যখন আমরা বার করছি, ওই পার্টিকুলার কনসেন্ট্রেশনের যে পাওয়ারগুলো আছে সেটা কিন্তু স্টয়শিওমেট্রির সাথে ম্যাচ করছে। তার মানে এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রে মলিকিউলারিটি আর অর্ডার কী হবে? সমান হয়ে যাবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু এইবারে যখন আমরা বলছি মলিকিউলারিটি দেখো সবসময় কিন্তু ইন্টিজার হবে। মলিকুলারিটি কখনোই জিরো হতে পারে না, কখনোই নেগেটিভ হতে পারে না, আর কখনোই ফ্র্যাকশনাল হতে পারে না। কারণ আমরা এখন একটা রিয়াকশন ব্যালেন্স করে নিই, তখন কী হয়, 2, 3 বা কিছু একটা সামথিং তো আমরা সাফিক্সে রাখবো, তাই না? সাফিক্স বলছি, সরি, তোমার এতে বলো না, এটাকে কী বলে, স্টয়শিওমেট্রিতে রাখবো, সেটা 2 হোক বা 3 হোক বা 4 হোক, যাই হোক, বাট ইন্টিজার। এই জন্য মলিকুলারিটি সবসময় কিন্তু ইন্টিজার হবে। নেগেটিভ তো কখনো হতেই পারে না, জিরো কখনো হতেই পারবে না, আর ফ্র্যাকশনালও কখনো হবে না। কিন্তু অর্ডার কিন্তু জিরো, নেগেটিভ, ফ্র্যাকশনাল সব হতে পারে। কেন? কারণ এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। কিন্তু এই যে মলিকুলারিটি পড়ছি, এটা তো একটা থিওরিটিক্যাল পার্ট বা থিওরিটিক্যাল কোয়ান্টিটি। এই জন্যে দেখো, মলিকুলারিটি অফ আ কমপ্লেক্স রিয়াকশান এটা কিন্তু একটা মিনিংলেস, কোনো মানেই নেই। একটা কমপ্লেক্স রিয়াকশানের মলিকুলারিটি, এটা তো কোনো মানেই নেই। কমপ্লেক্স রিয়াকশন মলিকুলারিটি 4 হয় বা 5 হয়, তার মানে যে তার অর্ডার 4 বা 5 হবে তার তো কোনো মানেই নেই। হতেই পারে অর্ডার হয়তো হয়ে গেল 1 বা 2। এই জন্যে মলিকুলারিটি অফ আ পার্টিকুলার কমপ্লেক্স রিয়াকশান এটা পুরোপুরিই হচ্ছে মিনিংলেস, কিচ্ছু নেই। হ্যাঁ, যদি আমরা মলিকুলারিটি অফ দ্য স্লোয়েস্ট স্টেপ আমরা বার করতে পারি, সেইটা কিন্তু আবার সেম হয়ে যাবে অর্ডার অফ আ রিয়াকশানের ক্ষেত্রে। কেন? কারণ স্লোয়েস্ট স্টেপের ওপরেই তো কমপ্লেক্স রিয়াকশানের আরডিএসটা ডিপেন্ড করছে, তখন কিন্তু সেটা সেম হয়ে যাবে। কিন্তু ওভারঅল মলিকুলারিটি আমি যদি বার করি, টোটাল মলিকুলারিটি অফ দ্য কমপ্লেক্স রিয়াকশান, এটার কোনো মানে নেই। জিনিসটা বুঝতে পেরেছো তো? যদি স্লোয়েস্ট স্টেপের মলিকুলারিটি বার করি, সেটা কিন্তু আমার অর্ডারের সাথে সেম হয়ে যাবে, কারণ স্লোয়েস্ট স্টেপটাই তো আরডিএস, সেটা থেকেই আমরা রেট বার করছি। আর স্লোয়েস্ট স্টেপের যে স্টয়শিওমেট্রিটা থাকবে সেটাই কিন্তু রেটে আমার চলে আসবে। তাই স্লোয়েস্ট স্টেপের যে মলিকুলারিটি সেটা কিন্তু অর্ডার অফ রিয়াকশানের সাথে সমান হবে। কিন্তু নর্মালি টোটাল মলিকুলারিটি যদি আমি বার করি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। মানে একটা এক্সাম্পলের থ্রুতে একটুখানি বলি। মনে করো ফর এক্সাম্পল আমি এই প্রথম রিয়াকশানটা নিচ্ছি, এই রিয়াকশানটা দেখো, এই রিয়াকশানটায় রোজলিনা বলো তো মলিকুলারিটি কত হবে? মলিকুলারিটি কত হবে? হচ্ছে। না, মলিকুলারিটি 2 বলো, 3 কেন হবে? আমি হ্যাঁ, রিয়াক্ট্যান্ট দেখবো তো, প্রোডাক্ট তো দেখবো না, রিয়াক্ট্যান্ট দেখবো। তাহলে মলিকুলারিটি হলো আমার 2 টোটাল রিয়াকশানটাতে। কিন্তু যদি আমি রেড ল দেখি, ঠিক করে দেখো, রেড লর সাথে কোনো কি ম্যাচ করলো না। এবার তুমি আরডিএসটা দেখো, রেট ডিটারমিনিং স্টেপে বলো তো মলিকুলারিটি কত? 1 তো। 1
এইবার দেখো রেটেও দেখো অর্ডারটা এসছে 1, বুঝতে পেরেছো তো? টোটাল মলিকুলারিটি মিনিংলেস, এই টোটাল মলিকুলারিটি দেখে আমার কোনো লাভই নেই, টোটাল মলিকুলারিটি ইউজলেস, পুরোপুরি মিনিংলেস। কিন্তু যদি আমি রেট ডিটারমিনিং স্টেপের মলিকুলারিটি নিই তখন কিন্তু সেটা দেখো অর্ডারের সাথে সমান হয়ে যাবে, কারণ রেট ডিটারমিনিং স্টেপের মলিকুলারিটি যেহেতু এখানে 1, দেখো ওখানেও আসবে আমার 1। বোঝা গেছে জিনিসটা? আছে। ঠিক আছে, চলো এইবারে যেগুলো আমরা পড়ছি, আচ্ছা এইখানে একটু নোট করবে তোমরা, কেউ কি নোট করবে? কারণ আমি এগোবো, চেঞ্জ করছি, হ্যাঁ ঠিক আছে চলো। এবার যেটা আমরা করছি সেটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আচ্ছা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন কেন বলেছে? সিউডো মানে কি? ছদ্ম, মানে ছদ্মবেশ ধারণ করে আছে, মানে দেখলে ওটা ফার্স্ট অর্ডার মনে হবে না কিন্তু ফার্স্ট অর্ডার, এই রকম একটা জিনিস। মানে কি? মানে এইটা বলেছে দেখো, এই কেমিক্যাল রিয়াকশন ইন হুইচ ভ্যালু অফ অর্ডার অফ রিয়াকশন ইজ 1 বাট মলিকিউলারিটি ইজ মোর দ্যান 1, কারণ মলিকিউলারিটি তো ওভারঅল রিয়াকশনটার মলিকিউলারিটি, কিন্তু ওভারঅল রিয়াকশনের যে অর্ডার সেটা তো এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর, সেটা দেখা যাচ্ছে যে ইউনিমলিকুলার হচ্ছে অথবা ফার্স্ট অর্ডার হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো কি? সিউডো ফার্স্ট অর্ডার। যেরকম ফর এক্সাম্পল দেখো এইটা, যে একটা এস্টার আছে, এস্টারের হাইড্রোলিসিস হয়েছে, তাহলে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হচ্ছে, তাই না? এখন যদি আমরা এক্ষেত্রে রেটটা বার করি হাইড্রোলিসিস অফ এস্টারের অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে রেটটা আসবে আমার এইটাই, এটা আমার রেট আসবে। তাহলে এটা দেখলে মনে হচ্ছে কি এটা কিন্তু সেকেন্ড অর্ডার রিয়াকশন, নর্মাল মনে হচ্ছে। কিন্তু বলছে ওয়াটার ইজ ইন এক্সেস দেন ইটস কনসেন্ট্রেশন রিমেন কনস্ট্যান্ট ডিউরিং দ্য রিয়াকশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ টেকেন অ্যাজ কনস্ট্যান্ট। তাই ওভারঅল অর্ডারটা কি হয়ে যাবে? ওভারঅল অর্ডারটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা, ওভারঅল অর্ডার বলছি সরি, ওভারঅল রেটটা হয়ে যাবে এটা, এই রেটটা আর থাকবে না। আর এই রেটটা না থেকে যদি এই রেটটা হয় ওভারঅল রেট, তাহলে দেখো ওভারঅল অর্ডারটা কি হয়ে গেল? ওভারঅল অর্ডার এটা হয়ে যাবে আমার 1, কিন্তু মলিকিউলারিটি কত এর? এর মলিকিউলারিটি কত? এর মলিকিউলারিটি কিন্তু 2, ওই জন্য এগুলোকে আমরা কি বলছি? সিউডো ফার্স্ট অর্ডার। দেখলে মনে হচ্ছে অর্ডারটা 2 হবে কিন্তু অর্ডারটা 2 হয় না। কেন? কনসেন্ট্রেশন অফ ওয়াটারের ওপরে এটা ডিপেন্ডই করবে না, এটা শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ এস্টারের ওপরেই ডিপেন্ড করবে। এই এস্টারটার কনসেন্ট্রেশন ওপর ডিপেন্ড করার জন্য এর অর্ডারটা হবে 1, এই জন্য এটাকে আমরা কি বলবো? ফার্স্ট অর্ডার রিয়াকশন। সিমিলার হচ্ছে কেন সুগারের হাইড্রোলিসিস। দেখো কেন সুগারের হাইড্রোলিসিস যদি আমরা এখন রেট বার করি তাহলে আমাদের এই রকম আসা উচিত, বাট অ্যাকচুয়ালি রেটটা এটা হবে না। কেন? কারণ ওই যে বললাম ওয়াটার যেহেতু এক্সেস আছে, তাই ওয়াটারের কনসেন্ট্রেশনটা কিন্তু পুরো কনস্ট্যান্ট থাকে, কিছু চেঞ্জ হয় না। তাই আলটিমেটলি রেটটা কী হবে? এইটা, মানে রেটটা কী হবে? শুধুমাত্র আমার কার ওপর ডিপেন্ড করছে? গ্লুকোজের বা সুক্রোজের রেটের ওপরে ডিপেন্ড করছে। তাই সুক্রোজের যদি রেটের ওপর ডিপেন্ড করে তাহলে ওভারঅল আমার অর্ডারটা কী আসবে? ওভারঅল অর্ডারটা আসবে আমার 1, ওভারঅল অর্ডার আসবে আমার 1। কিন্তু এই রিয়াকশনের ক্ষেত্রেও দেখবে মলিকিউলারিটি কত? মলিকিউলারিটি দেখো আমার আসবে 2। তাই এগুলোকে আমরা কি বলবো? সবই হচ্ছে আমাদের সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, কারণ দেখলে কিন্তু ফার্স্ট অর্ডার মনে হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার। দেখলে মনে হচ্ছে কি মোর দ্যান 1 হবে, মানে হয়তো সেকেন্ড অর্ডার রিয়াকশন হবে, কিন্তু হচ্ছে কি এগুলো ফার্স্ট অর্ডার রিয়াকশন। তাই ছদ্মবেশী ফার্স্ট অর্ডার রিয়াকশন, এই জন্য এদের নাম হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। দেখো বুঝতে পেরেছো এই অবধি? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো একটা কোশ্চেন দিই, অনেকক্ষণ ধরে পড়েছো। একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেট ল ইকুয়েশন? চলো করো। তিনটে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এ আর বি থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, আরও আর মানে কিন্তু রেট অফ রিয়াকশন, হ্যাঁ আরও আর মানে হচ্ছে রেট অফ রিয়াকশন। তিনটে এক্সপেরিমেন্ট করা হয়েছে। প্রথমে কনসেন্ট্রেশন অফ A1 আর বিটা 2 আছে, তারপর একটা কনসেন্ট্রেশন অফ A2 আছে, B2 আছে, তারপর একটা কনসেন্ট্রেশন অফ A2 আর বিটা 4 আছে। তার জন্য রেট অফ রিয়াকশন কীভাবে চেঞ্জ হয়েছে সেটা দিয়েছে, তোমাকে প্রুভ করতে দিয়েছে। তাহলে রেড লটা কী হবে? রেড ল ইকুয়েশনটা, রেড ল বলবো না, রেড ল ইকুয়েশনটা তাহলে কী হবে? এবি স্কোয়ার। কী হবে বলো? এবি স্কোয়ার। একদম ঠিক। আর ইকুয়ালস টু কি আসবে? কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ
কনসেন্ট্রেশন অফ এ টু দি এ বি স্কোয়ারটা ভুল বললে অ্যাকচুয়ালি, কনসেন্ট্রেশন অফ এর ওপরে দেখো ডিপেন্ডই করে না, এটা বোঝা যাচ্ছে, ঠিক করে লক্ষ্য করো। আমি বিএস বলেছি শুধু, এবি বলিনি। ও আচ্ছা আচ্ছা, শুধু হ্যাঁ B কনসেন্ট্রেশন অফ বি স্কোয়ার আসবে, রেড লটা আসবে জাস্ট আর ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0 ইন্টু বি স্কোয়ার। আচ্ছা কীভাবে করবো একটু দেখিয়ে দিই তাহলে। সিম্পল, আমার তো তিনটে ডেটা দিয়েছে, তাহলে তিনটে ডেটা জাস্ট পুট করো না। নর্মাল এর রেট অফ রিয়াকশন যেটা আসবে আর ইকুয়ালস টু আমি কী লিখবো তাহলে, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই, এটা তো আমি লিখবো, এটাই তো হওয়া উচিত রেট ল, কারণ আমি তো জানি এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর। এবারে যে তিনটে আমার ইকুয়েশন দিয়েছে সেই তিনটে অনুযায়ী লেখো যে রেট লটা কি, রেট অফ ইকুয়েশন 4 হবে যখন কনসেন্ট্রেশন অফ এ 1 আর কনসেন্ট্রেশন অফ বিটা 2, আবার এটা 4 হবে যখন কনসেন্ট্রেশন অফ এ 2 বিটা হচ্ছে 2, আবার মনে করো একটা হবে 16 যখন এটা 2 আর 4। ব্যাস এই তিনটেকে জাস্ট ডিভাইড করো, তুমি এক্স ওয়াই এদের মধ্যে রিলেশনটা পেয়ে যাবে, তাহলেই বুঝতে পেরে যাবে দেখো যে এর ওপরে কোনোভাবে ডিপেন্ডই করছে না আর বি এর স্কোয়ারের ওপরে ডিপেন্ড করছে। এইটা যদি আমি নিটে পড়তো, এই কোশ্চেনটা মনে করো নিটে পড়েছে, এটা আমাদের বোর্ডের কোশ্চেন নয়, বোর্ডে পড়লে আমাদের পুরো এরকমভাবেই করতে হবে যেটা আমি দেখালাম, বা নিটে মনে করো প্রশ্নটা পড়েছে, এবার আমি কী করে করব একটুখানি বলে দিই জিনিসটা। দেখো কনসেন্ট্রেশন অফ এ 1, এখানে কনসেন্ট্রেশন অফ বি 2 2 আছে, তার মানে কনসেন্ট্রেশন অফ বি চেঞ্জ হয়নি, কনসেন্ট্রেশন অফ এটা দেখো দ্বিগুণ হয়েছে, তার জন্য রেটটা চেঞ্জ হয়েছে, রেট চেঞ্জ হয়নি, তার মানে রেটটা কিন্তু কখনোই কনসেন্ট্রেশন অফ এর ওপর ডিপেন্ড করছে না। বোঝা গেল জিনিসটা? দেখো কনসেন্ট্রেশন অফ এটা দ্বিগুণ হয়েছে কিন্তু রেটটা কিছু চেঞ্জ হয়েছে, রেট যা ছিল তাই আছে, তাহলে কনসেন্ট্রেশন হবে এর ওপর রেট ডিপেন্ড করছে না। কমপ্লিট। এবার দেখো এখানে কনসেন্ট্রেশন অফ এটা হচ্ছে সেম, কনসেন্ট্রেশন অফ বিটা দেখো দ্বিগুণ হয়েছে, রেটটা কি হয়ে গেছে তার স্কোয়ার টার্মে বেড়েছে, তাহলে আরটা প্রপোর্শনালটা কি হয়েছে টু বি এর স্কোয়ার। দেখো বুঝতে পেরে গেছো? তার মানে এখান থেকে ডিরেক্টলি আমি বলে দিতে পারি যে রেড লটা হয়ে যাবে কে ইন্টু এ টু দি পাওয়ার 0 ইন্টু বি স্কোয়ার। এটা হচ্ছে নিটের অ্যান্সার করছি, কম্পিটিটিভ লেভেলের অ্যান্সার। বলেছিলাম না 15 সেকেন্ডে সব অ্যান্সার হয়, এটাও 15 সেকেন্ডেই দেখো অ্যান্সার। আমরা কিন্তু করে দেখবো না, সিম্পল কি জাস্ট দেখেছি কনসেন্ট্রেশন অফ এটা দেখো এখানে কি হয়েছে দ্বিগুণ হয়েছে কিন্তু কনসেন্ট্রেশন অফ বি কি আছে সেম, তাহলে আমরা এটা দ্বিগুণ হওয়ার জন্যে রেট কত চেঞ্জ হয়েছে, কিছু চেঞ্জ হয়নি, তার মানে কনসেন্ট্রেশন অফ এর ওপরে ডিপেন্ডই করছে না। কিন্তু কনসেন্ট্রেশন অফ বি এ দেখো এখানে যখন দ্বিগুণ হয়েছে রেটটা কি হয়েছে স্কোয়ার টার্মে বেড়ে গেছে, 4 স্কোয়ারে হয়েছে, তার মানে রেট হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি এর স্কোয়ার, তাহলে তার মানে ওভারঅল রেটটা হবে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0 ইন্টু কনসেন্ট্রেশন অফ বি স্কোয়ার। যদি বোর্ডের প্রশ্ন পড়ে তাহলে নর্মাল যেটা বললাম প্রত্যেকটা ভ্যালু আমরা পুট করব, রেশিও বার করব, রেশিও বার করলে তুমি নর্মাল এটা পেয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? এই বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো একটা কোশ্চেন দিচ্ছি, এটা করো দেখি, একটু হয়তো টাফ লাগলেও লাগতে পারে, করো এটা। আচ্ছা এ বলো মনামি বলো, অর্ডার অফ আ রিয়াকশন কি হবে, এই পার্টিকুলার রিয়াকশনের অর্ডারটা কি হবে বলো। ঘুমিয়ে পড়লো নাকি? না জেগে আছি। বলো অর্ডার অফ আ রিয়াকশন কি হবে, রেড ল তো দেওয়া আছে তাহলে আমি অর্ডার। হ্যাঁ আজকে আমি কিছু পারবো না। কেন? এটা তো রেড ল দেওয়া আছে তাহলে অর্ডার কেন পারবে না, এ তো সোজা একদম। অর্চিশা বা রজনীনা বলো অর্ডার কি হবে এটার। 3/2। ব্যাস কিচ্ছু তো নেই, যেহেতু আমার রেড ল দেওয়া আছে অর্ডার তো আমি এমনিই পেরে যাব। রিয়াকশন দেওয়া থাকলে অর্ডার আমি পারবো না, যদি আমার এলিমেন্টাল রিয়াকশন বলে যায় এলিমেন্টারি রিয়াকশন তাহলে ঠিক আছে, কিন্তু নর্মাল রিয়াকশন যদি আমি বলে দেয় একটা অর্ডার বার করতে আমি বলতে পারবো না, কারণ রিয়াকশন থেকে অর্ডার বলা যায় না, বাট রেড ল থেকে তো আমি বলতে পারবো। রেড ল যখন দেওয়া দেবে এটা তো ফ্র্যাকশনাল অর্ডার, এটা তো বোঝাই যাচ্ছে। এইবারে যেটা বলেছে যে এখানে হোয়াট আর দ্য ইউনিটস অফ রেট, রেটের ইউনিট চেয়েছে আর রেট কনস্ট্যান্টের ইউনিট চেয়েছে, রেট ইউনিট চেয়েছে রেটের ইউনিট আর রেট কনস্ট্যান্টের ইউনিট চেয়েছে, বলো কি হবে। অর্চিশা বলো রেটের ইউনিট কি হবে, রেটের ইউনিট তো কনস্ট্যান্ট হয়, রেট হ্যাঁ রেটের ইউনিট কি হবে, যদি আমার কনসেন্ট্রেশন, রেটের ইউনিট সবসময়ের জন্যই কি হয় আমার কনসেন্ট্রেশন বাই টাইম হতে পারে,
বাট এখানে যেহেতু প্রেশার দিয়েছে তাহলে কি হবে, প্রেশার বাই টাইম হয়ে গেল। তাহলে এখানে রেটের ইউনিটটা কি দাঁড়াবে, এখানে রেটের ইউনিটটা দাঁড়াবে কি, যেটা আমায় বলে দিয়েছে সেই অনুযায়ী যদি আমি করি তাহলে হবে বার, কারণ এখানে এটা দিয়েছে বারে, কোথায় গেল সেটা এক্ষুনি দেখছিলাম, এই যে প্রেশার ইজ মেজার্ড ইন বার, আর টাইমটা বলেছে মিনিটে, তাহলে কি চলে আসবে, এটা বার মিনিট ইনভার্স। দেখো এটা চলে আসবে আমার কিসের ইউনিট, রেটের ইউনিট। আচ্ছা এবার বলো রেট কনস্ট্যান্টের ইউনিট কি আসবে, রেট কনস্ট্যান্ট, বার টু দি পাওয়ার মাইনাস হাফ আর মিনিট টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এক্সিলেন্ট, বার টু দি পাওয়ার মাইনাস হাফ মিনিট টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কী করে পেলাম, কারণ দেখো কে ইকুয়ালস টু আমার আসবে কি, রেট ডিভাইডেড বাই আমার আসবে ওই পার্শিয়াল প্রেশার টু দি পাওয়ার হচ্ছে 3/2। দেখো তার মানে আমার রেটটা কত, রেট হচ্ছে আমার বার ইন্টু মিনিট ইনভার্স ডিভাইডেড বাই নিচে কি চলে আসবে, বার টু দি পাওয়ার 3/2। তার মানে ওভারঅল আমার ইউনিটটা কত চলে এলো, ওভারঅল ইউনিট চলে আসবে বার টু দি পাওয়ার মাইনাস হাফ আর মিনিট টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই রোজলিনা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো পরের কোশ্চেনটা দিচ্ছি, করো এটা করো। রোজলিনা ক্লাস বুঝতে পারছো তো, পুরো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার হ্যাঁ। আর এটুকুও বলে দিচ্ছি যা পড়াচ্ছি এখান থেকেই প্রশ্ন আসবে সব। হাফ হ্যাঁ কি বলে বলো? হাফ আসবে। আচ্ছা এর অ্যান্সারটা বলেছি না, দাঁড়াও দেখে নিচ্ছি আমি, হাফ আসবে। রোজলিনা এসছে এটা? স্যার না, এটা তো আসে। কেন, এটাও তো সোজা, দেখো কি বলেছে, it is found that the rate of reaction doubles if concentration of A is increased 4 times। দেখো না করে কি আসছে, প্রথমে রেটটাকে ধরে নাও, একটা R1 ধরে নাও, আবার একবার রেটটাকে আর ধরো আর একটাকে আর প্রাইম ধরে নাও, তাহলে দুটোর রেশিও বার করে নাও, এবারে কনসেন্ট্রেশন দুটো বলে দিয়েছে তার রেশিও করে নাও, ব্যাস তাহলেই তো তুমি বুঝতে পেরে যাবে। দেখো জিনিসটা দেখাচ্ছি এবার বুঝতে পারছো কিনা, দেখো একবার তুমি রেটটাকে ধরো কি হবে, কে ইন্টু রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার এক্স, তো মানে আমি আলটিমেটলি কি লিখতে পারি, এইখানে রেটটাকে তো এরকমভাবে লিখতে পারি, অত কিছু বোঝার দরকার নেই, তুমি এরম লেখো না, রেটটা তাহলে কি হবে, কে ইন্টু কনসেন্ট্রেশন হবে টু দি পাওয়ার এক্স হবে, এটা হবে তো, দেখো এটা হ্যাঁ হবে তো। স্যার। তাহলে এবার কি বলছে, রেট অফ রিয়াকশনটা ডবল হয়ে গেছে, তাহলে প্রথমে যদি মনে করো আমি বলি আর, পরেরটা আমি কি বলছি মনে করো R1 যদি ধরি তাহলে সেটা হয়ে গেল তাহলে 2R, রেট অফ রিয়াকশনটা তো ডবল হয়ে গেল, তাহলে 2R হলো তো এটা। কখন হ্যাঁ। হয়েছে বলেছে, কনসেন্ট্রেশন অফ এটা 4 টাইম আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে, কে ইন্টু এটা হয়ে গেল 4A, হলো না? হ্যাঁ। ব্যাস এইটাই তো বার করবো, আর তো কিছু নেই, এইটাই তো এখানে করেছে দেখো, R1 2R1 করেছে, এটা 4A করে দিয়েছে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এইখান থেকে এবার রেশিওটা তুমি বার করো না, দুটো ইকুয়েশনের রেশিও, তাহলে R/2R ইকুয়ালস টু কী হবে, কে কেটে গেল A টু দি পাওয়ার এক্স বাই 4A টু দি পাওয়ার এক্স, ব্যাস ওখান থেকে তাহলে আমি এক্সটা তো পেয়েই যাব। বোঝা গেছে কি, দেখো ও হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ক্লিয়ার তো, দেখো ঠিক আছে। এনটা মানে ওই এনটা হাফ হলো, মানে 1/4 টু দি পাওয়ার এক্সটা কি এন বলছে? এই তো R/2R ইকুয়ালস টু আমি কি পাবো দেখো, এ সরি R/2R ইকুয়ালস টু কি আসবে তাহলে, A টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি আসবে, 4A টু দি পাওয়ার এক্স আসবে, তার মানে ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 1/4 হোল টু দি পাওয়ার এক্স, এটাই তো। হ্যাঁ। তার মানে এক্সটা কত আসবে, অতএব এক্সটা কি আসছে, এক্সটা আমার হাফ এলো না,
মানে 1/4-কে আমি যদি রুট করি তবেই তো হাফ আসছে, হ্যাঁ 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 বুঝেছি। কারণ r/2 আর মানে কি, r/2 আর মানে তো হাফ, তাহলে 1/4 এক্সটা যদি রুট হয় মানে হাফ হয় তবেই তো আমার সেইখানে আসবে 1/2। হ্যাঁ বুঝেছি। আমি এক্স ধরে করেছি, ওরা এন ধরে করেছে, এই শুধু আলাদা। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এইবারে আমাদের সিলেবাস অনুযায়ী যে দুটো আছে সেটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন আছে আর ফার্স্ট অর্ডার রিয়াকশন আছে। এবার প্রথম আমাকে বলো, জিরো অর্ডার রিয়াকশনটা কি আদৌ এলিমেন্টারি রিয়াকশন? না। নয়। এবার জিরো অর্ডার রিয়াকশন মানে কি? মানে হচ্ছে পার্টিকুলার রেট অফ আ রিয়াকশন কে টু দি পাওয়ার যে রিয়াক্ট্যান্টটা থাকবে এইখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের ওপরে কি ডিপেন্ড করবে? করবে না, তবেই তো জিরো অর্ডার হচ্ছে, তাই তো? দেখো বোঝা গেছে, এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বলবো, জিরো অর্ডার রিয়াকশন মানেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, না হলে কখনো জিরো অর্ডার রিয়াকশন হতেই পারে না। জিরো অর্ডার মানে কি, আলটিমেটলি রেড ল ইকুয়েশনে রেট ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ কিছু একটা তো রিয়াক্ট্যান্ট থাকবে, তার পাওয়ারে কি থাকবে? জিরো, তবেই তো জিরো অর্ডার রিয়াকশন, তাই না? তার মানে এখানে রেট ইকুয়ালস টু হচ্ছে রেট কনস্ট্যান্ট হয়ে দাঁড়িয়ে যাবে, আর কিছু নয়। রেট ইকুয়ালস টু এখানে রেট কনস্ট্যান্ট হবে। এবারে এই যে জিরো অর্ডার রিয়াকশনগুলো হয় সাধারণত খুব আনকমন, খুব একটা যে বেশি আছে তা কিন্তু নয়, কিছু কিছু স্পেশাল কন্ডিশন আছে যাদের ক্ষেত্রে হয়, যেরকম কিছু কিছু এক্সাম্পল। এটা কিন্তু 2-3টে অবশ্যই মনে রাখবে, কারণ এটা যদি মনে না রাখো অসুবিধা এই কারণেই হবে, কারণ জিরো অর্ডার রিয়াকশন কি এবং এক্সাম্পল এটা কিন্তু কোশ্চেনে আসতেই পারে। এবং খুব সহজ এক্সাম্পল আছে, যেরকম মনে করো হাইড্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস, এখান থেকে ইন প্রেজেন্স অফ H2 2HCl তৈরি হচ্ছে। দেখো দেখলে কিন্তু এটা মনে হতে পারে হয়তো সেকেন্ড অর্ডার রিয়াকশন, তাই না? কিন্তু যদি মনে করো এটা রেট ল আমরা লিখি, তাহলে আমি কি লিখবো? রেট ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 0 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2 টু দি পাওয়ার 0। দেখো বুঝতে পেরেছো, এটাই হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন। যদি আমি এটার ক্ষেত্রে লিখি তাহলে রেটটা কি লিখবো? রেট ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ NH3 টু দি পাওয়ার 0। কেন লিখতে পারছি? কারণ আমি জানি এটা জিরো অর্ডার রিয়াকশন, আর জিরো অর্ডার রিয়াকশন হলে NH3 কনসেন্ট্রেশনের সাথে কোনো ডিপেন্ডেন্ট হবে না। দেখো বোঝা গেছে তো? এটা এই অবধি ক্লিয়ার তো? ঠিক আছে, এইবার যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় পড়ে সেইটা, দুটো রেট ইকুয়েশন আমাদের পড়ে, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন দুটো পড়ে, একটা হচ্ছে জিরো অর্ডারের জন্য পড়ে আর একটা হচ্ছে ফার্স্ট অর্ডার। জিরো অর্ডারটা অত্যন্ত সোজা, আর ফার্স্ট অর্ডার হচ্ছে ওর থেকে আরও সোজা বলতে গেলে। প্রথম আমরা জিরো অর্ডার রিয়াকশন করি, তারপরে আমরা ফার্স্ট অর্ডারের দিকে যাব। দেখো জিরো অর্ডার রিয়াকশন একদম সোজা, কিচ্ছু নেই। প্রথমে মনে করো আমরা কি করেছি, এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখানে কেউ বি লিখতে পারে, আমি যেরকম এখানে প্রোডাক্ট দিয়ে দেখিয়েছি। একদম ইনিশিয়ালি মনে করো এটা কত আছে? এ পোর্শন বা এ অ্যামাউন্ট আছে, তখন তো বি তৈরিই হবে না, তাই না? একদম যখন মনে করো টি ইকুয়ালস টু 0, যখন আমার শুরুই হয়নি রিয়াকশানটা, তাহলে সেখানে শুধুমাত্র এটাই থাকবে আর বি তৈরি হলো না। এটা কত অ্যামাউন্ট ধরেছি? এ অ্যামাউন্ট। এবার মনে করো একটা পার্টিকুলার টাইম হয়ে গেছে, টি ইকুয়ালস টু টি সেকেন্ড, কিছুটা রিয়াকশন হয়েছে, ধরে নিচ্ছি আমরা যে এক্স অ্যামাউন্ট এটা রিয়াকশন করে ফেলেছে। তাহলে এক্স অ্যামাউন্ট যদি এটা রিয়াকশন করে ফেলে তাহলে কতটা পড়ে থাকবে? এখন এ মাইনাস এক্স পড়ে থাকবে, আর বি প্রোডাক্টটা কত তৈরি হবে? এক্স অ্যামাউন্ট তৈরি হবে। এখন আমরা যদি এখানে রেটটা বার করি, রেটটা উইথ রেসপেক্ট টু প্রোডাক্টও বার করতে পারি, আবার রেটটা কিন্তু উইথ রেসপেক্ট টু আমরা রিয়াক্ট্যান্টও বার করতে পারি। এখানে আমরা উইথ রেসপেক্ট টু যদি রিয়াক্ট্যান্ট বার করি তাহলে কী আসবে? মাইনাস ডিএডিটি এবং মাইনাস 1/1। কেন? কারণ এই স্টয়শিওমেট্রিটাও আমি 1ই ধরেছি, তাহলে মাইনাস 1/1 ডিএডিটি এলো। এবারে মাইনাস 1/1 যদি ডিএডিটি আসে তাহলে দেখো কী আসবে? মাইনাস ডিএ। ডি এর জায়গায় আমরা কী লিখছি? এইটা তো, এইটা লিখবো তো। দেখো কেন? কারণ আমার পার্টিকুলার যে কন্ডিশনে আমি বার করছি, যে টাইমে আমি বার করছি, তখন এর কনসেন্ট্রেশন কিন্তু এ মাইনাস এক্স হয়ে গেছে। এবারে তাহলে এইখানে ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ভালো করে বুঝবে জিনিসটা। রেট এইটা আমি কোত্থেকে লিখছি? যখন একদম প্রিলিমিনারি রেটটা বোঝার চেষ্টা করেছি, কিন্তু এখন রেড লতে আবার আমরা জানি যে এটা তো জিরো অর্ডার রিয়াকশান। এটা যেহেতু আমার জিরো অর্ডার রিয়াকশান, তাহলে দেখো আমরা এটাও তো লিখতে পারি যে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার, তাহলে 0 হবে। দেখো বোঝা গেছে এই অবধি? এই অবধি ক্লিয়ার তো? এটা যদি জিরো অর্ডার বলে দেয় তখনই তো এটা লিখতে পারবো। হ্যাঁ, আমরা জিরো অর্ডার রিয়াকশানের জন্যই তো করছি, তো ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ফর জিরো অর্ডারই তো বার করছি এটা আমরা, এটা তো ফর জিরো অর্ডারই আমরা বার করছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে জিরো অর্ডারের জন্য তাহলে কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো লিখতে পারি। এবার দেখো তাহলে আমরা এইটা কিন্তু টেনেছি থেকে একদম প্রথমে রেট ইকুয়েশন থেকে, এইটা টানলাম থেকে এটা রেট ল থেকে, এটা রেট ল থেকে। তাহলে মাইনাস ডিএডিটি যেখানে লেখা আছে, এই মাইনাস ডিএডিটির জায়গায় তাহলে কি আমরা এখন এইটা লিখতে পারি যে মাইনাস ডি অফ এ মাইনাস এক্স ইন্টু ডিটি, এটা লিখতে পারি। কেন? কারণ এর কনসেন্ট্রেশনটা এখন তো এটাই আছে, ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার জিরো, মানে তো কে বসে যাবে। দেখো বোঝা গেছে এটা? দেখো এইটা বোঝা গেছে? এই অবধি সবার ক্লিয়ার তো? দেখে নাও। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে দেখো তো এটা লেখা যায়, তার মানে ডিএক্স ডিটি হয়ে গেল, কারণ ডিএ ডিটি তো অলওয়েজ জিরো হবে, এটা তো কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, এটা তো অ্যামাউন্ট জাস্ট কনস্ট্যান্ট। এক্সটা হচ্ছে ভেরিয়েবল, কারণ কোন সময় তুমি মাপছো সেই সময় অনুযায়ী এক্সটা চেঞ্জ হতে থাকবে। তাহলে ডিএক্স ডিটি ইকুয়ালস টু আমার কি চলে আসবে, কে অথবা কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার জিরো। আমরা চাইলে এটাও লিখতে পারি, আমরা চাইলে এটাকে এরকমভাবেও দেখো লিখতে পারি, অসুবিধা নেই। এইটাকেই আমরা কি বলছি, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। বোঝা গেছে এই অবধি? এই অবধি ক্লিয়ার তো? দেখো হ্যাঁ স্যার। হয়েছে। আচ্ছা, এইবারে এখান থেকে অনেক সময় কি দেয়, ক্যালকুলেশন অফ রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্টটাকে আমাদের ক্যালকুলেট করতে দিতে হতে পারে। রেট কনস্ট্যান্ট আমরা কীভাবে ক্যালকুলেট করব, আবার একই জিনিস করো, এ টু প্রোডাক্ট। এখন এ টু প্রোডাক্টকে আমরা মনে করো ওরকমভাবে আর লিখিনি, হ্যাঁ তুমি চাইলে এরকমভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, এরকমভাবেও চাইলে করা যেতে পারে। এখানে আমরা কি করেছি, নর্মাল জাস্ট করেছি, মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু, তাহলে আমার কে চলে এলো, তাহলে আমার কি আসবে মাইনাস ডিএ ইকুয়ালস টু কে ইন্টু ডিটি, এবং দুদিকেই আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে আমার কি চলে আসবে, এটা মাইনাস এ অ্যাট টাইম মানে এ টি ইকুয়ালস টু আসবে আমার কেটি প্লাস সি। এবার দুটো কন্ডিশন আমি ধরছি, একটা কি অ্যাট টি ইকুয়ালস টু জিরো, অ্যাট টি ইকুয়ালস টু জিরো এ টিটা বা কনসেন্ট্রেশন অফ এটা কী হবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সাথে সমান, ওই জন্য এটাকে আমি নট লিখেছি, কনসেন্ট্রেশন হবে সাবস্ক্রিপ্টে জিরো লিখেছি, মানে কি এইটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে মাইনাস এইখান থেকে দেখো এবারে এটি ইকুয়ালস টু এ জিরো, এটা যদি আমি নর্মাল ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কি চলে আসবে আমার, মানে এইটা এখন এই ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলে আমার কি চলে আসবে দেখো, মাইনাস এ জিরো ইকুয়ালস টু কে ইন্টু জিরো। কেন? কারণ টাইমটা তো জিরো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে টাইমটা জিরো, প্লাস সি। তাহলে আমার সি এর ভ্যালুটা চলে এলো মাইনাস এ জিরো, এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। তাহলে অল ওভার আমি কি পেয়ে গেলাম, মাইনাস এটি ইকুয়ালস টু কেটি মাইনাস এ জিরো, এটা আমার ফাইনাল এক্সপ্রেশন, অথবা এটি ইকুয়ালস টু এ জিরো মাইনাস কেটি। এখন এইটাকেই অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অথবা মনে করো মাইনাস এম এক্স প্লাস সি, এই রেজাল্টে যদি আমরা ফেলি তাহলে দেখো অ্যাকচুয়ালি স্লোপটা আমরা কিরাম পাবো এই রকম। কারণ আমরা এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি এই রকমভাবে দেখো ফেলতে পারি, এটি ইকুয়ালস টু এ জিরো মাইনাস কেটি, যেখানে টিটা হচ্ছে ভেরিয়েবল, তার মানে ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি সি মাইনাস এম এক্স, মানে স্লোপটা হবে নেগেটিভ। তাহলে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টি টাইম ভার্সেস টি যদি আমি একটা কার্ভ করি, তাহলে স্লোপটা এখানে আসবে কি মাইনাস কে। আবার এইরকমভাবেও একটা করা যায়, সেটা কি, যে এ জিরো মাইনাস এটি ইকুয়ালস টু কে টি, আবার কে ইকুয়ালস টু কী হবে তাহলে এ জিরো মাইনাস এটি বাই টি, আর এ জিরো মাইনাস এটি বাই টি মানে কি, এটাই তো আবার এক্স টি। কেন এক্স টি? কারণ এ জিরো মানে হচ্ছে এ ছিল, আর এটি মানে হচ্ছে ছিল এ মাইনাস এক্স বাই টি, তার মানে এটা হয়ে যাবে আমাদের এক্স টি। তাহলে এক্স ভার্সেস টি যদি আমি এটা কার্ভ করি, তাহলে দেখো তোমার এটা চলে আসবে এক্স ইকুয়াল টু কেটি মানে কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ অফ কার্ভ। আর যেখানে কি সিটা হচ্ছে জিরো, মানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তাহলে এটা অরিজিন থেকে যাবে এবং স্লোপটা হয়ে যাবে আমার পজিটিভ, যেখানে স্লোপটা হয়ে যাবে আমার কে। দেখো পুরোটা বোঝা গেছে কিনা। এটা কি পুরোটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। পুরো ক্লিয়ার তো? একদম সিম্পল লজিক, এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র নর্মাল এই রেট ইকুয়েশনটাকে লিখবে, রেট ইকুয়েশন লিখে ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করার পরে দেখাবে যে অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরো, তাহলে কনসেন্ট্রেশন হবে এটা কী হবে, কনসেন্ট্রেশন হবে সাবস্ক্রিপ্টে আমি জিরো বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে ফাইনাল এক্সপ্রেশন আমি পেয়ে যাব এইটা হয়ে যাবে আমার ফাইনাল এক্সপ্রেশন। দেখবে নিজেরা করবে,
এই ফাইনাল এক্সপ্রেশনের পরে স্লোপটা আঁকার চেষ্টা করো কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টি টাইম ভার্সেস টি, কারণ আমার আলটিমেটলি রিলেশনটা আসছে অলমোস্ট ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি, মানে স্লোপটা হচ্ছে মাইনাস, তাহলে স্লোপটা কী হবে মাইনাস কে, ওই জন্য দেখো আমার কীরকম হবে দেখতে এটা, এইটা হচ্ছে এরকম কার্ভ। আর একটা কার্ভ এখান থেকে হতে পারে, সেটা হচ্ছে কি আমি কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইনিশিয়াল সেটা হচ্ছে স্মল এ ধরেছি, আর কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টি টাইম সেটা ধরেছি এ মাইনাস এক্স, তাহলে সেখান থেকে আমি এক্স বাই টি পাবো, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে আমার কেটি, এক্স ইকুয়াল টু কেটি মানে আমার কার্ভটা কী হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্সের মতো, তার মানে আমার জাস্ট অরিজিন দিয়ে এটা বেরোবে উইথ স্লোপ কে। এখানেই কমপ্লিট, জিরো অর্ডার রিয়াকশান কিচ্ছু নেই আর, এখানেই শেষ। এই অবধি বোঝা গেছে? দেখো অর্চিশা, মনামি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বুদ্ধি করে বলো দেখি এক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ইউনিট কী হবে, ভালো করে বুদ্ধি করে বলবে, রেট কনস্ট্যান্টের ইউনিটটা কী হবে? রোজলিনা বলতে পারবে রেট কনস্ট্যান্টের ইউনিট কী হবে? মোল টাইম ইনভার্স। না, মোল লিটার ইনভার্স টাইম ইনভার্স হবে। কেন? কারণ এক্ষেত্রে জিনিসটা বোঝো, এখানে এই যে আর এই যে আমরা এটা করেছিলাম না, এই দেখো না এখানে দেখিয়েছি, কোথায় গেল, এই যে আর ইকোয়ালস টু কি, জিরো অর্ডার রিয়াকশন হলে আর ইকোয়ালস টু কে ইন্টু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তো জিরো, তাহলে যেটা রেটের ইউনিট সেটাই তো রেট কনস্ট্যান্টের ইউনিট, তাহলে মোল লিটার ইনভার্স আমার সেকেন্ড ইনভার্স বা টাইম ইনভার্স যা ইচ্ছা আমি বলতে পারি, মানে মোল লিটার ইনভার্স ইন্টু টাইম ইনভার্স, তাহলে সেটাই তো হয়ে যাবে রেট কনস্ট্যান্টের ইউনিট। দেখো বোঝা গেছে? জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে যেটা আমার রেটের ইউনিট হবে সেটাই হয়ে যাবে আমার রেট কনস্ট্যান্টের ইউনিট। তাহলে কেটা কি আসবে, কেটা আসবে আমার মোল লিটার ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স বলতে পারো, বা মিনিট ইনভার্স বা আওয়ার ইনভার্স বলতে পারো, সেটাই কিন্তু হবে ইউনিট অফ রেট অফ রিয়াকশান। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড মানে কি? হাফ লাইফ পিরিয়ড মানে হচ্ছে যে রিয়াক্ট্যান্টটাকে নিয়ে তুমি কাজ করছো, যে সময় ওই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা হাফ হয়ে যাবে, তার মানে আমরা কি লিখবো, অ্যাট টি ইকুয়ালস টু টি হাফ, টি হাফ মানে কি হাফ লাইফ পিরিয়ড, তাহলে সে সময় কি হবে, কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ হাফ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার নর্মাল লজিক। হাফ লাইফ পিরিয়ড মানেই হচ্ছে তাই যে টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টটা হাফ কনজিউম হয়ে যাবে, আর হাফটা তার মানে কি আছে, পড়ে আছে, তাহলে এটি মানে এটি অ্যাট টি হাফ কী হবে, তাহলে কনসেন্ট্রেশন অফ এ নট মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল এ নট, তাহলে ডিভাইডেড বাই আমি কি লিখবো, 2 লিখবো। তাহলে দেখো আমরা রেড ল থেকে কী বার করতে পারি, এইটা কি ছিল আমার রেড ল, এইটা আমার রেড লয়ের ইকুয়েশনটা ছিল, তাহলে আমরা দেখো এটাকে লিখতে পারি, এইটা এখানে লিখে দিলে আবার গুলিয়ে যাবে, পরে বুঝতে পারবে না। তাহলে দেখো এখান থেকে আমি ইকুয়েশনটাকে টানছি, এই জায়গা থেকে আমি টানছি, তাহলে অ্যাট টি হাফ, দেখো তো এটা লিখতে পারি কি যে এজ এ নট মাইনাস, তাহলে কি হবে এ নট বাই 2 ইকুয়ালস টু আমি লিখতে পারি কে ইন্টু টি হাফ, দেখো তো এটা লিখতে পারি, এটা কি লিখতে পারি দেখো আগে। হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো এটা তো আসছে, তাহলে কে ইন্টু টি হাফ ইকুয়ালস টু কত আসছে, এটা এসছে তো দেখো, হ্যাঁ তাহলে এখান থেকে এটা আসবে না, দেখো বোঝা গেছে? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল। এবার কি বলছে, টাইম ফর কমপ্লিশন অফ দ্য রিয়াকশান, তাহলে কখন কমপ্লিট হবে, যখন কমপ্লিট হবে এই এটিটা, এটা জিরো হবে তো, দেখো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এটিটা জিরো হবে তো, দেখো হ্যাঁ তবেই তো 100% কমপ্লিট হবে। তাহলে এটিটা যদি জিরো হতে হয় তাহলে কে ইকুয়ালস টু কী আসবে, কে ইকুয়ালস টু এইটা আসবে না, দেখো তো কে ইকুয়ালস টু এ জিরো বাই টি হবে তো, কোন ইকুয়েশন থেকে পাবো, ওই যে একই ইকুয়েশন, এই ইকুয়েশনটাকেই আবার তুমি টানো, কি হবে, যখন কমপ্লিশন হবে তখন এটিটা কি হয়ে যাবে, জিরো, তাহলে কেটি ইকুয়ালস টু কী হয়ে যাবে, এ জিরো, দেখো বোঝা গেছে?
হ্যাঁ স্যার। তাহলে 100% কমপ্লিশন তখনই হবে অ্যাট টাইম ওয়েন দ্যাট উইল বি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইনিশিয়াল ডিভাইডেড বাই রেট কনস্ট্যান্ট হয়ে গেল। এবারে এর যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা টানতাম, নর্মাল যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টানি আমরা রেট উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, তাহলে রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে দেখো। এটা তো আমরা জানি যে রেট ইকুয়ালস টু কে ইন্টু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 0, মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন উপর ডিপেন্ডই করছে না। তাহলে জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেটটা কী হবে, জাস্ট একটা ফ্ল্যাট লাইন, কারণ কনসেন্ট্রেশনের ওপরে তো ডিপেন্ডই করবে না। দেখো বুঝতে পেরেছো? এটা সবাই বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবারে এইটা দেখছি আমরা, টি হাফ ভার্সেস এ জিরো। দেখো টি হাফের সাথে এ জিরোর রিলেশনটা আমরা কি পেয়েছি, টি হাফ ইকুয়ালস টু আমরা পেয়েছি কনসেন্ট্রেশন অফ এ ইনিশিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2k। এখন টি হাফ ভার্সেস যখন আমরা এ জিরো করছি তাহলে এখানে কি আসছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ অফ কার্ভ আসবে, যেখানে এমটা কি, যেখানে এমটা হচ্ছে এ 0/2, এটাই হচ্ছে আমার স্লোপ। সরি 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 ভুল বলে ফেললাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স করেছি যেখানে, সেখানে আমার এমটা কি আসবে, আমরা এ জিরোর রেসপেক্টে করেছি, তার মানে 1/2k, এটা হচ্ছে আমার এম। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আমার এখানে যে স্লোপটা বেরোচ্ছে এই স্লোপটা কি হবে, এই স্লোপটা হচ্ছে 1/2k, কারণ এখানে আমার যেটা এসছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স টাইপ অফ কার্ভ, কারণ এম এক্স প্লাস সি যদি ধরি, সিটা 0, ওই জন্য অরিজিন থেকে বেরোবে এটা। তাহলে এটাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জিরো অর্ডার রিয়াকশন। হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এইবারে আমি যেটা দেবো সেটা হচ্ছে HW, এটা হচ্ছে হোমওয়ার্ক, এইটা তোমরা একটু পড়ে রাখবে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান, সিম্পল, যেরকম আমরা বলেছি জিরো অর্ডার রিয়াকশান, একই লজিক, কিচ্ছু আলাদা নেই, পুরো একই জিনিস। সেই সিমিলারলি কিছু ফার্স্ট অর্ডার রিয়াকশানের নাম আমাদের মনে রাখতে হবে। দেখো ফার্স্ট অর্ডার রিয়াকশানের ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন যেটা আছে কি হবে, একই লিখবো A0, এটা A মাইনাস এক্স। কিন্তু এখন কি হবে, এখন কিন্তু এটা কে ইন্টু এ টু দি পাওয়ার 1 লিখতে হবে, কেন, এটা তো ফার্স্ট অর্ডার রিয়াকশান, এটা কে ইন্টু এ টু দি পাওয়ার 1 লিখলাম, তাহলে এখান থেকে দেখো আমার এইটা চলে আসবে, ডিএক্স ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স, এটা আমার ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন চলে আসবে। এবারে ক্যালকুলেশন অফ রেট কনস্ট্যান্ট কী করবো, একদম একই, যেটা ওর ক্ষেত্রে করেছিলাম একই জিনিস করব, শুধু এ টু দি পাওয়ার 0 লিখবো না, এখানে এ লিখবো, তাহলে আমার কি আসবে, লগারিদমে একটা টার্ম আসবে, সেখান থেকে এবার তোমরা বার করার চেষ্টা করবে যে ফাইনাল যে রেট ইকুয়েশনটা আসছে সেটা হচ্ছে এইটা, কে ইকুয়ালস টু 2.303/t ইন্টু লগ কনসেন্ট্রেশন অফ এ ইনিশিয়াল ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ অ্যাট এ পার্টিকুলার টাইম টি। এইটা বার করার চেষ্টা করবে, এই অবধি আপাতত তোমরা করো, তারপরে আমরা নর্মাল পরের দিনের ক্লাস শুরু করব, কিন্তু অ্যাটলিস্ট হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবে কালকে ক্লাসের আগে, মনে থাকবে তো? রোজলিনা বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু স্যার আমি তো কালকে লাইভ ক্লাসটা করতে পারবো না। কেন, কালকে তো 9টা থেকে রাত 9টা। রাত 9টা? ও তাহলে একটু লেট হবে স্যার আসতে, মানে বায়োলজি পড়া আছে, বায়োলজি 7টা থেকে পড়ানো, আর বাড়ি আসতে আসতে প্রায় 9:30 10টা বেজে যাবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তুমি